আপনি জাস্ট মানে ওই যে আর অন্য সবচেয়ে যে জিনিসটা আমি বলি আর কি বা সহজ করে দিচ্ছি সেটা হচ্ছে কি আপনি দেখেন আপনার অন্য কোনো বই ঘাটতে হচ্ছে না। জি আপনার গোছানোর কিচ্ছু নাই, একবারে আপনি যে গুছাবেন গোছানোর জন্য কিছু নাই, গুছাই দেয়া আছে এটাই। আপনার ইন্টারনেট জি ঘাটার দরকার নাই আরো সহজ খুঁজে বের করার জন্য, কারণ আমি এরকম 5-10টা ইন্টারনেট ওয়েবসাইট ঘেটেই একদম সহজটা নিয়ে আসছি। তাছাড়া জি আমি ওই যে বাংলা হ্যাঁ কঠিন মানে হওয়ারটাকে সহজ করে বাজারের দিয়েছি। বাজারের বইগুলোতে তো অনেক কিছু ওইভাবে নাই, আপনারটা স্পেসিফিক আর কি। একদম পুরা নোটটা হতে কিন্তু স্পেসিফিক টু দ্য পয়েন্টে। জি আপনি জি হাবি জাবি কিচ্ছু নাই, জাস্ট এটাই পড়বেন, ইনশাল্লাহ পাস করে ফেলবেন। গতবার যারা আমার ক্লাস করেছিল এবং আমার নোটগুলো পড়ছিল, মানে কয়েকজন ছাড়া কয়েকজন তো থাকবেই, মানে স্ট্যান্ডার্ড এরর আর কি হয়তো জি 2% 3%, কিন্তু সবাই পাস করছে এবং জি 100% কমন পাইছে 100%। এক সময় একজন লিখছে কি ভাই এত কমন পড়ছে আমি যে একটা সেট লিখতে ভুলে গেছি। আমি যে ভাই এটা কোনো কথা হলে বলে যে 4টা সেট আনসার করতে করতে টাইম শেষ, তাহলে তো হইলো না। এখন ওই যে কমন পড়লেও কিন্তু খুঁজতে ওই যে 5টা সেট ভুলে গেলে হবে না, সবগুলাই আনসার করতে হবে। তাহলে ম্যাম এইটা আপনি শুধু ওই যে যেগুলো 96 তে যেগুলো চলে আসছে, পরামর্শ হচ্ছে কি 96 তে যেগুলো চলে আসছে এগুলো আপনি এফোর্ট দিবেন জাস্ট 20% টু মানে 15 to 20%, একটু জাস্ট ধারণা নিয়ে যাবেন, দ্যাটস ইট। আর বাকিগুলো হচ্ছে ভালো করে পড়ে যাবেন, তার মানে আপনার সিলেবাস হয়ে গেলে কিন্তু আরো কম, মানে যে নোটটা তো এমনি শর্ট, এবার শর্টেস্ট হয়ে গেল। এছাড়াও আমি আপনাদেরকে হচ্ছে কি পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ বা 10 দিন আগে আরো একটা সাজেশন দিব আমি। ওটা শুধু সাজেশন, আমি পিডিএফ গ্রুপে আপলোড করে দিব। ওইটা হচ্ছে কি ফাইনাল ফলো করবেন, ব্যাস ইনশাল্লাহ হয়ে যাবে। আহ আর কে আছেন? ও আচ্ছা, মিজান ভাই তো বেশি কথাবার্তা বলেন, কিন্তু আজকে তো মিজান ভাই নাই, ওঠ নাকি? সালমা আপা আছেন রাজশাহী থেকে? জি ভাইয়া আছি। কি অবস্থা আপা? গতবার তো মনে হয় আপনি পরীক্ষা দিতে পারেন নাই। না, গতবারটা পরীক্ষাটা মিস করে গেছি একটু, বাচ্চার কারণে আমি একটু অ্যাভয়েড করলাম, জাস্ট থাক পরীক্ষাটা পরে দেখছি। না, শুধু আপনি অনেক একটাই কষ্ট, গতবার কিন্তু শুরুতেই আপনি অনেক সিরিয়াস ছিলেন যে পরীক্ষা দিবেন এবার, তারপরে হ্যাঁ তো দেওয়ার শেষের চেষ্টা দিকে হ্যাঁ করছিলাম ভাইয়া, কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট, বুঝতেই পারছেন বাচ্চা কাচ্চা আছে আমাদের না। আচ্ছা এই ইনশাল্লাহ এবার পাশ করে ফেলবেন, আচ্ছা কারণ দোয়া দুইবারই করেন, আপনার বড় হচ্ছে চেষ্টা করি। জি ভাইয়া। ইনশাল্লাহ। আজকে তাহলে আমরা ঠিক 10টা 5 বাজে আমরা শুরু করি আজকে। খুব বেশি না, 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টা 10-15 মিনিটের ক্লাস, কারণ হচ্ছে খুব মডিউল 1 এবং মডিউল 1-এর 2-3টা টপিক বাকি ছিল। আর সাথে হচ্ছে কি আরেকটা ওই যে যে লাস্ট যে মডিউলটা মডিউল 5, যেটা একবারে ছোট মডিউল এবং এখান থেকে একটা কোশ্চেন থাকবে। তার মানে দেখেন, ফার্স্ট যদি আপনি মডিউল 1 এবং মডিউল 5 এই দুইটাও ভালো করে পড়েন, এই দুইটা মডিউল থেকে কিন্তু আপনি তিনটা তিনটা কোশ্চেন পাবেন। মানে দুইটা কোশ্চেন 20 20 40, আর ওই যে আপনার মডিউল 5 ওটা 20 মার্কস, তার মানে 60 মার্কস তো হয়ে গেল। এবারে খুবই সিম্পল। তারপরে দেখেন তাহলে আমি ইয়েটা করি, স্ক্রিনটা শেয়ার করি। মডিউল 1, আচ্ছা এইখানে একটু দেখেন আমার ইয়েটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে আমাদের গত ক্লাসটা আমরা শেষ করেছিলাম হচ্ছে ম্যাট্রিক্স স্ট্রাকচার পর্যন্ত। ম্যাট্রিক্স স্ট্রাকচার দিয়ে আমরা শেষ করেছিলাম। তাহলে এইবার আমরা জি এখান থেকে একটু শুরু করি। আচ্ছা, প্রিন্সিপাল অফ অর্গানাইজেশন স্ট্রাকচার তো আমরা শিখছি যে কি কি স্ট্রাকচার আছে, আপনারা জানেন অলরেডি 4টা স্ট্রাকচার আছে। ওই 4টা স্ট্রাকচার যখন একটা অর্গানাইজেশন ক্রিয়েট করে তখন হচ্ছে কি আসলে আপনি কি কি প্রিন্সিপাল ফলো করবেন, অথবা কি কি প্রিন্সিপাল আছে এই যে স্ট্রাকচার গুলোর জন্য। এখন এই স্ট্রাকচার এর জন্য কি কি প্রিন্সিপাল থাকতে পারে, এই যে কতগুলো প্রিন্সিপাল আছে সবগুলো মনে না থাকলেও আপনি লিস্ট 7-8টা করে প্রিন্সিপাল লিখে দিবেন। হয়তো বলবে যে না 10টাই লিখতে হবে, 10টা লিখতে পারলে তো ভালো, কিন্তু 10টা হয়তো মনেও থাকবে না। এবং মনে থাকার জন্য কি করবেন, একটা ছোট একটা ফর্ম বানিয়ে নিতে পারেন যে কোন ফর্মে আপনার মনে থাকে, কারণ এই কোশ্চেনটা আসতে পারে এবার।
কারণ অন্য অনেকগুলো কোশ্চেন এসে গেছে, তো যেহেতু সিলেবাস আছে, সিলেবাসের বাইরে কিন্তু যাবে না। আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলতেছি, সিলেবাসের বাইরে কিন্তু ওরা যাবে না। ওরা হয়তো কনসেপচুয়াল টাইপের কোশ্চেন করতে পারে। কনসেপচুয়াল টাইপ কোশ্চেন মিন্স তো আপনারা জানেন যে সিলেবাসের ভিতরে, মানে আপনার পড়াশোনার ভিতরে কিন্তু ওরা কি করবে, ওই যে কিছু রিলেট করে দিবে, যে আপনার ব্যাংকের কথা রিলেট করে দিবে, বা আপনার ব্যাংক বললো যে আপনি আছেন এখন হচ্ছে কি মার্কেন্টাইল ব্যাংকে একটা কোড অফ কন্ডাক্ট, অথবা আপনার মার্কেন্টাইল ব্যাংকের আপনার স্ট্রাকচারের জন্য কি কি প্রিন্সিপাল আপনি ফলো করবেন। তো আসলে ব্যাপারটা হচ্ছে তো এইগুলাই, কিন্তু আপনাকে জাস্ট ওই যে প্রিন্সিপাল গুলাকে ওই মার্কেন্টাইল ব্যাংকের সাথে রিলেট করে দিতে হবে, দ্যাটস ইট। মানে শুধু আপনি মনে রাখবেন, আপনার এইখানের বাইরে, আমার নোটের বাইরে থেকে মানে যদি আসে, ভাববেন যে এটা কনসেপচুয়াল, কারণ হচ্ছে কি এটা আপনাকে এখানেই ভিতরেই আছে, নোটের ভিতরেই আছে, এই জিনিসগুলোকে আপনি কাজে লাগাইতে হবে। আচ্ছা, এবার আসি তাইলে আমরা পড়াশোনার ভিতরে চলে আসি। এখন প্রিন্সিপাল অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, প্রথমে একটা লাইন লিখলাম কি প্রিন্সিপাল, এটা ওই ইন্ট্রোডাকশনটা দিলাম। তারপর আসেন এখানে 10টা প্রিন্সিপালের কথা বলতেছে ওরা। এখন 10টা হোক, 11টা হোক, 12টা হোক, যাই হোক, আপনি আপনার টাইমের উপর বেস্ট করে লিখবেন। যদি টাইম যদি বেশি দেয় বেশি করে লিখবেন, টাইম যদি কম দেয় কমাই দিবেন, এটা হচ্ছে কথা। এখন প্রথমটা আসি, যে বিজনেস প্রিন্সিপাল, রেকর্ডটা কি অন দিয়েছিলাম না, তো সেটাও খেয়াল নাই, দিয়েছিলাম মনে হয়। আচ্ছা, প্রিন্সিপাল অফ ইউনিটি অফ অবজেক্টিভ, প্রথমটা হচ্ছে কি প্রিন্সিপাল অফ ইউনিটি অফ অবজেক্টিভ। অবজেক্টিভের কথা বলি, অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্যটা। এখন আপনি যে প্রিন্সিপালটা মেক করবেন, মানে আপনার যে প্রিন্সিপালটা থাকবে, কোনটা কোন কিসের প্রিন্সিপাল, ওই যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার করবেন। ফর এক্সাম্পল ফাংশনাল স্ট্রাকচার, অথবা হইতে পারে আপনার ওই যে এটা কি জানি বললো, ফাংশনাল স্ট্রাকচার থাকতে পারে, ম্যাট্রিক্স স্ট্রাকচার থাকতে পারে, অথবা আরো কি জানি মাল্টি ডাইমেনশনাল, এই টাইপের স্ট্রাকচার থাকতে পারে, অনেক স্ট্রাকচার থাকতে পারে। যে টাইপের স্ট্রাকচার থাকুক, ওই স্ট্রাকচার গুলো আসলে কিসের উপর বেস্ট করা হবে, অথবা অবজেক্টিভ কি থাকবে, এটা হচ্ছে একটা ক্লিয়ারলি ডিফাইন করা থাকবে, যে আসলে আমাদের উদ্দেশ্য কি, প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি। প্রতিষ্ঠানের উদ্দেশ্যটার উপরে উপরে বেস্ট করে হচ্ছে ওই যে আপনার অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার, সেটা হচ্ছে কি আপনার ফর্মুলেট করা হবে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইউনিটি অফ অবজেক্টিভ। একটা প্রিন্সিপাল থাকবে, একটা অবজেক্টিভ থাকবে, যেটা হচ্ছে কি আপনার ওই যে স্ট্রাকচারটাকে আসলে রিফ্লেক্ট করে। তারপর দেখেন প্রিন্সিপাল অফ স্পেশালাইজেশন। স্পেশালাইজেশন কোনটা, মানে এক একজন যে যে বিষয়ে পারদর্শী তাকে সেই সেই ওই জায়গায় সেট করা হচ্ছে স্পেশালাইজেশন। ফর এক্সাম্পল লাইলা ম্যাম, ফর এক্সাম্পল ব্রাঞ্চ ম্যানেজার, উনি বিজনেস ডেভেলপমেন্টে ভালো, তাহলে ওনাকে ব্রাঞ্চ ম্যানেজার করাই হচ্ছে যুক্তিযুক্ত। আবার দেখা গেলো যে সালমা আপা হচ্ছে কি, উনি হচ্ছে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনে ভালো, তো ওনাকে তো ব্রাঞ্চে দিয়ে লাভ নাই, ওনাকে ক্যাডে দিয়ে দিল, তো ক্যাডে সে ভালো করতেছে। আবার দেখা গেল যে কি লুৎফুন নাহার ম্যাডাম হচ্ছে কি এফএডি তে ভালো, উনি হচ্ছে সিএ করা অথবা এসিসিএ করা, তো ওনাকে তো আর ব্রাঞ্চে দিয়ে লাভ নাই, উনি হচ্ছে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস, ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করলো। তো এটা হচ্ছে স্পেশালাইজেশন। আপনার এই যে স্ট্রাকচার গুলো করবে, ব্যাংকের স্ট্রাকচার গুলো, ওই স্ট্রাকচার গুলো আসলে হচ্ছে কি একটা প্রিন্সিপাল থাকবে, ওই প্রিন্সিপাল হচ্ছে কি স্পেশালাইজেশনটা থাকবে, যে 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 বিষয়ে স্পেশালাইজড, যে যে বিষয়ে দক্ষ, তাকে সেই সেই বিষয়ে হচ্ছে কি অ্যাসাইন করা হচ্ছে কি প্রিন্সিপাল অফ স্পেশালাইজেশন। তারপর দেখেন প্রিন্সিপাল অফ কোঅর্ডিনেশন মানে হচ্ছে বাংলাটা মনে হয় কোঅর্ডিনেশন হচ্ছে সমন্বয়। এই কোঅর্ডিনেশনটা হচ্ছে কি একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার সবসময় কোন জিনিসটা প্রমোট করে, যে সবগুলো ডিপার্টমেন্টের ভিতরে হচ্ছে কি একটা কোঅর্ডিনেশন থাকবে, সমন্বয় থাকবে, কোলাবোরেশন থাকবে। ফর এক্সাম্পল একটা ব্যাংকে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ক্যাড আছে, এফডি আছে, অপারেশনস আছে, ব্রাঞ্চ আছে। তো এই সবগুলা ব্রাঞ্চের সাথে, সবগুলা ডিপার্টমেন্টের সাথে এক একটা ডিপার্টমেন্টের যে সমন্বয়টা আছে, এই সমন্বয়টা থাকতে হবে। এই সমন্বয় থাকাকেই বলা হবে কোঅর্ডিনেশন। আর ওই যে যেটা আমরা বলতেছিলাম যে প্রিন্সিপাল অফ আপনার অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ওই এটা হচ্ছে প্রিন্সিপাল অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, যেটা হচ্ছে কি আপনার ব্রাঞ্চ অথবা যে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো আছে, ডিপার্টমেন্ট গুলোর ভিতরে অবশ্যই হচ্ছে কোঅর্ডিনেশনটা থাকতে হবে। কারণ কেন থাকতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে কি আপনার যে ব্যাংকের রিসোর্স আছে, সেই রিসোর্স গুলোকে এফিসিয়েন্টলি এন্ড ইফেক্টিভলি ইউজ করার জন্য হচ্ছে কি দরকার। তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ অথরিটি। অথরিটি মানে হচ্ছে কি এটা চেইন অফ কমান্ড থাকবে। কিসের চেইন অফ কমান্ড, এটা হচ্ছে কি আপনার ডিসিশন মেকিং এর চেইন অফ কমান্ড হতে পারে, অথবা রোলস এন্ড রেসপন্সিবিলিটিস যেগুলো আছে সেগুলোকে হচ্ছে কি ডিস্ট্রিবিউট করার জন্য হতে পারে। তো এরকম হচ্ছে কি যাতে, অথবা আরো হতে পারে যে কি অনেক সময় কনফ্লিক্ট লাগে, আপনি যদি একটা ডিভিশনের 2-3 জনকে হেড করে দেন, তাহলে দেখবেন যে একটা কনফ্লিক্ট লেগে গেছে। এটা হতে পারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অথবা হতে পারে যে পার্সোনাল ক্ল্যাশ, এই টাইপের কোনো কিছু থাকতে পারে। তো এই টাইপের কোনো কিছু না থাকার জন্য কি করতে হবে, একটা অথরিটি দিয়ে দিতে হবে। তার মানে একজন যদি কমেন্ট করে, একজন যদি একটা ফাইনাল অথরিটি পেয়ে যায়, বাকিরা হচ্ছে কি একজন হচ্ছে ডিসিশন মেক করবে, অন্যরা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করবে অথবা ফলো করবে। সো এটা হচ্ছে প্রিন্সিপাল অফ অথরিটি।
যখন একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার করবে তখন প্রিন্সিপাল অফ অথরিটি অর্থাৎ অথরিটিটাকে প্রায়োরিটি দিতে হবে, অথবা এটাকে হচ্ছে কি আপনার কনসিডার করতে হবে। তারপর হচ্ছে কি প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সি। এফিসিয়েন্সির কথা কিন্তু গতকাল মানে গত ক্লাসে অনেক ভালোভাবে বলছিলাম আপনারা কেন এফিসিয়েন্সিটা আসে বারবার। আর এই দেখেন এখন প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সির কথা এখানেও আসছে। এফিসিয়েন্সি মানে হচ্ছে কি, ওই যে বললাম আপনার রিসোর্স গুলাকে একবারে কম সময়ে আপনাদের যে কাজটা করা যায়, অথবা কোন কম রিসোর্স ইউজ করে যে কাজটা করা যায় সেটা হচ্ছে এফিসিয়েন্সি। আর এই যে আপনি অর্গানাইজেশনাল স্ট্রাকচার ফর্মুলেট করবেন, সেখানে যে প্রিন্সিপালটা আছে এই প্রিন্সিপালটা হচ্ছে এফিসিয়েন্সি। কারণ হচ্ছে কি আপনার যে রিসোর্স গুলো আছে সেগুলো লিমিটেড, এই রিসোর্স গুলোকে কম রিসোর্স লাগিয়ে ম্যাক্সিমাম আউটপুট পাওয়াটা হচ্ছে এফিসিয়েন্সি। আর এই ক্ষেত্রে হচ্ছে কি আপনি যখন প্রিন্সিপাল ফর্মুলেট করবেন তখন হচ্ছে এই এফিসিয়েন্সিটা, এই যে স্ট্রাকচারটা সেটা এফিসিয়েন্সি থাকতে হবে। কারণ হচ্ছে আপনার যে ইনপুট গুলো দিবেন ওই ইনপুট গুলো একদম মিনিমাম ইনপুট দিবেন, মিনিমাম এবং কোয়ালিটিফুল ইনপুট দিবেন, তারপর ওরা হচ্ছে কি ওদের কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুটটা বের করবেন। ফর এক্সাম্পল একটা এমপ্লয়ি আপনি হায়ার করলেন, ওই এমপ্লয়ি হায়ার করলেন ফর এক্সাম্পল 1 লাখ টাকা দিয়ে। দেখেন ওই এমপ্লয়ি 1 লাখ টাকা দিয়ে হায়ার করলে ওনার ভিতর যে কোয়ালিটি আছে, ওনার ভিতর যে ক্যাপাবিলিটি আছে, অ্যাবিলিটি আছে, ডিসিশন মেকিং অ্যাবিলিটি আছে, অথবা যে উনি বুদ্ধিমান, অথবা ওনার যে বিজনেস অ্যাকিউমেন্ট, ওই সবগুলা অনেক ভালো, যেটা হচ্ছে ওই 1 লাখ টাকা আসলে ওনার জন্য জাস্টিফাইড এবং আরো বেশি জাস্টিফাইড, কিন্তু ওনাকে আরো এই টাকা দিয়ে বরঞ্চ কম পেমেন্ট করা হচ্ছে। তো এই টাইপের হচ্ছে কি মানে আপনার জিনিসগুলো হচ্ছে এই এফিসিয়েন্সিতে পড়বে। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সি। আপনি সবসময় হচ্ছে কি মিনিমাইজিং নাম্বার অফ আননেসেসারি রিসোর্স, যদি আননেসেসারি রিসোর্স থাকে সেগুলোকে কমিয়ে ফেলতে হবে, এবং যে রিসোর্সটা আছে আপনার কাছে সেগুলোকে আপনি মানে আপনি সবচেয়ে ভালোভাবে ইউজ করতে হবে। তারপর আসেন প্রিন্সিপাল অফ ইউনিটি অফ কমান্ড। ইউনিটি অফ কমান্ড আর অথরিটি অলমোস্ট একই, বাট এখানে একটা তফাৎ হচ্ছে অথরিটি তো অনেকভাবে হইতে পারে, মানে অনেকজনই হইতে পারে। কিরকম, একটা ব্রাঞ্চের যে ব্রাঞ্চ ম্যানেজার সে একটা ব্রাঞ্চের জন্য অথরিটি পাইছে, আবার অন্য ব্রাঞ্চ ম্যানেজার ওই ব্রাঞ্চের জন্য অথরিটি পাইছে, আবার আরেকটা ব্রাঞ্চের জন্য আরেকটা ব্রাঞ্চ ম্যানেজার আছে। কিন্তু কমেন্টটা হচ্ছে দেখেন একদম সিম্পল, একটা জায়গা থেকে আসবে। মানে একটা ডিপার্টমেন্ট অথবা একটা ফুল ডিপার্টমেন্ট, ওই ফুল একটা ডিপার্টমেন্টের একজন হচ্ছে কমেন্ট করবে, বাকিরা ফলো করবে, অথবা সবাই হচ্ছে ওনার কাছে রিপোর্ট করবে। ফর এক্সাম্পল এইচআর হেড। এইচআর হেড হচ্ছে কি একটা পুরো ডিপার্টমেন্টের হেড, এবং অন্যান্য যে আপনার যে এটা কি বলে আপনার রিসোর্স প্ল্যানিং এর পুরো হেড। এখন ওই রিসোর্স প্ল্যানিং, রিসোর্স মেইনটেনেন্স বা স্যালারি ডিসবার্সমেন্ট যা যা আছে, এমপ্লয়ি বেনিফিট উনি ফর্মুলেট করে থাকেন, অথবা সব দেখাশোনা করে থাকেন, তো সবাই ওনাকে রিপোর্ট করে। এটা হচ্ছে কি ইউনিটি অফ কমান্ড। এইচআর হেড হচ্ছে ইয়ে করবে, এই যে দেখেন এখানে আমি এটা যে এ কোম্পানি এইচআর টিম উড হ্যাভ জাস্ট ওয়ান সুপারভাইজিং হেড, একজন সুপারভাইজিং হেড থাকবে, rather than 2 or 3 to systematically set up the work environment। এই যে ওয়ার্ক এনভায়রনমেন্টটাকে সেট আপ করার জন্য অথবা ঠিকঠাক মতো চালানোর জন্য একজন এইচআর হেড থাকবে, বাকি সবাই হচ্ছে কি ওনাকে ফলো করবে। ঠিক সিমিলারলি ফর এক্সাম্পল ধরে রাখেন যে একটা ব্যাংকের চিফ বিজনেস অফিসার থাকে একজন, হতে পারে উনি ডিএমডি অথবা এএমডি। এখন হচ্ছে কি উনি কিন্তু পুরা বিজনেসটা দেখে থাকেন, যত ম্যানেজার আছেন সবগুলো হচ্ছে কি ওনাকে রিপোর্ট করে। এটা হচ্ছে ইউনিটি অফ কমান্ড। এই প্রিন্সিপালটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইউনিটি অফ কমান্ড। তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ ব্যালেন্স। ব্যালেন্স বলতে হচ্ছে কি ওই যে ঠিকঠাক সব ঠিকঠাক থাকবে, ডিফারেন্ট বিভিন্ন যে অর্গানাইজেশন আছে, পার্টস অফ অর্গানাইজেশন আছে, ওই পার্টস অফ অর্গানাইজেশনের ভিতরে যে ব্যালেন্স থাকা দরকার সেই ব্যালেন্সটা থাকতে হবে। এবং কমিউনিকেশনটা হতে হবে টু ওয়ে কমিউনিকেশন, মানে সুপারিয়র এবং যে সাবঅর্ডিনেটটা আছে, অথবা বস এবং যে তার অধস্তন যারা আছে, তার অফিসার যারা আছে, তাদের ভিতরে একটা টু ওয়ে কমিউনিকেশন থাকতে হবে। কমিউনিকেশন গ্যাপ থাকতে পারবে না। কারণ কমিউনিকেশন গ্যাপ না থাকলে অথবা আপনার টু ওয়ে কমিউনিকেশন না হলে কি এক নায়তন্ত্র চলে আসে, অথবা মানুষ মানে বোর্ড ফিল করে কাজ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে প্রিন্সিপাল ব্যালেন্স মানে হচ্ছে কি ওয়ার্ক এনভায়রনমেন্টে অথবা অর্গানাইজেশনের একটা ডিফারেন্ট পার্টস এর ভিতরে অথবা একটা আপনার ডিপার্টমেন্টের ভিতরে সবসময় হচ্ছে কি টু ওয়ে কমিউনিকেশন থাকতে হবে এবং হচ্ছে প্রপার ব্যালেন্স থাকতে হবে। আর 8 নম্বরে দেখেন যেটা হচ্ছে কি পার্সোনাল এবিলিটি। পার্সোনাল এবিলিটি মিনস হচ্ছে কি ওই যে একটু আগে বলেছিলাম যে একজনকে হায়ার করছে একটা পার্টিকুলার কাজের জন্য। ফর এক্সাম্পল সে হচ্ছে কি আপনার ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্ট ডিভিশনে কাজ করবে, কিন্তু যে লোকটা ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্ট ডিভিশনে কাজ করবে সে দেখা যাচ্ছে মানে অ্যাকাউন্টিং থেকেও আসে নাই, সে এসএসসি করা নাই, সিএ করা নাই, সে আসছে ধরেন নর্মাল, সে ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ওনার পড়াশোনা হচ্ছে ইংলিশ, ওনাকে হায়ার করে রাখছে এফএডির জন্য। তাহলে উনি কি মানে ওই কাজটা ঠিকঠাক মতো পারফর্ম করতে পারবে? কখনোই না। তো সে কারণে হচ্ছে কি আপনাকে ওই যে আপনার প্রিন্সিপালটা যখন ফর্মুলেট করবেন, অর্থাৎ অর্গানাইজেশনাল যে স্ট্রাকচারটা ফর্মুলেট করবে, যে যে কাজের জন্য দক্ষ যোগ্য তাকে সেই কাজের জন্য নিয়োগ দিতে হবে তার পার্সোনাল অ্যাবিলিটির উপর বেস্ট করে। মানে এটা হচ্ছে পার্সোনাল অ্যাবিলিটি, প্রিন্সিপাল অফ পার্সোনাল অ্যাবিলিটি। যে পার্সোনাল অ্যাবিলিটির উপর বেস্ট করে হচ্ছে কি একটা এমপ্লয়িকে হায়ার করতে হবে, এবং ওই জায়গায় নির্দিষ্ট জায়গায় হচ্ছে তাকে
অ্যাটাচ করতে হবে অথবা তাকে পোস্টিং দিতে হবে, পোস্টেড করতে হবে, যেন সে তার যে কাজটা পারে সেই কাজটাই করতে পারে। প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি হচ্ছে কি ওই যে আপনার সিস্টেম গুলো আছে ওই সিস্টেম গুলোর ভিতরে ফ্লেক্সিবিলিটি থাকবে, মানে সিস্টেম গুলো ফ্লেক্সিবল হতে হবে যাতে আপনি সহজে হচ্ছে কি চেঞ্জ করতে পারেন অথবা এটার উপরে বেস্ট করে আপনার মানে অপারেশন গুলো ম্যানেজমেন্ট গুলো সহজে পরিচালনা করতে পারেন। তার মানে হচ্ছে কি আপনার যে স্ট্রাকচারটা আছে সেটা হতে হবে ফ্লেক্সিবল। তারপরে লাস্ট যেটা আসেন প্রিন্সিপাল অফ সিম্পলিসিটি, সিম্পলিসিটি অনেকটা হচ্ছে কি ফ্লেক্সিবিলিটির মতোই, বাট সিম্পলিসিটি কিন্তু যত সহজে করা যায়, যাতে সবাই হচ্ছে কি এই কাজটা এই মানে অর্গানাইজেশনের যে স্ট্রাকচার আছে সেটা সবাই বুঝতে পারে, একদম টপ টু বটম, একদম বটমে আছে যিনি একদম নবিস অথবা একদম লাস্ট ফার্স্ট জয়েন করছে ট্রেনি, তিনিও যেন ওই যে অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার আছে সেগুলো বুঝতে পারে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ সিম্পলিসিটি। তার মানে দেখেন এই 10টা প্রিন্সিপাল আছে, পরীক্ষা যদি আসে আপনাদেরকে যে বললো যে হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার এক্সপ্লেন ব্রিফলি, কিন্তু মার্কস দিছে 5 অথবা 4, তাহলে এক্ষেত্রে কি করবেন যদি একজন শেয়ার করেন? মানে আপনাকে বলছে প্রিন্সিপাল অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, মার্কস দিছে 4 বা 5, তখন কি করবেন? কারণ পয়েন্ট তো 10টা। শুধু কিছু পয়েন্ট গুলো লিখে দেবো। আচ্ছা, ওকে, আরেকজন যদি বলেন তাহলে কি করবেন? এই পরীক্ষাটা ধরেন এটাই আসছে, তখন কি করবেন? কারণ আপনার মার্কস হচ্ছে 5। সেক্ষেত্রে পয়েন্ট গুলো তুলে হয়তো এক লাইন, যদি 5 বেশি থাকে, 5 নাম্বার থাকে, তাহলে পয়েন্ট গুলো তুলে এক লাইন লিখলেই যথেষ্ট, না হলে পয়েন্ট আউট করলেই হবে। এটা ভালো বলছেন। এখন আমার পরামর্শ থাকবে এইটা, যদি 5টা মার্কস থাকে আপনি কি করবেন, 5টাকে লিখবেন, মানে এখানে সরাসরি 10টা কখনোই বলবেন না যে আপনি যে দেয়ার আর 10 প্রিন্সিপালস অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, তাহলে আটকে যাবেন কিন্তু। কারণ হচ্ছে 10টা যদি আপনি 10টার ভিতরে যদি আপনি 2টা ভুলে যান, ঝামেলা আছে কিন্তু, তখন লিখতে পারবেন না, তখন আবার উপরে এসে কাটতে হবে যে 8টা। তো স্পেসিফাই কখনো কখনো আপনি যখন পয়েন্ট ধরে ধরে লিখবেন 1 2 করে, তখন কখনো স্পেসিফাই করবেন না, মানে স্পেসিফিক করবেন না যে এই 10টা আছে বা 7টা আছে 5টা আছে। যদি 5 মার্কস আসে তখন আপনি কি করবেন, 5 মার্কের জন্য 5টা পয়েন্ট এখানে ইলাস্ট্রেট করবেন 3 4 লাইন করে, আর বাকি যে 5টা বাকি থাকলো বলবেন যে দেয়ার আর সাম আদার প্রিন্সিপালস অ্যাভেলেবল, দে আর বাকি 5টা শেষ। ওগুলো আর বর্ণনা দিবেন না, জাস্ট মানে পয়েন্ট গুলো তুলে দিবেন। 5টা আপনি ইলাস্ট্রেট করলেন আর বাকি 5টা তুলে দিলেন, শেষে একটা কনক্লুশন দিয়ে শেষ করে দিলেন। বুঝতে পারছেন সালমা আপু? তার মানে এটা হচ্ছে কি একটা বেস্ট ফর্মুলা আর কি, ভালো ফর্মুলা বলতে পারেন। আপনি 5টা পয়েন্ট বর্ণনা দিবেন, বাকি 5টা পয়েন্টকে ওই যে সুন্দর করে তুলে দিবেন যে আরো বাকি আরো 5টা আছে, এই 5টা হচ্ছে এইটা, শেষে একটা কনক্লুশন দিয়ে দিলেন যে এইটা, দেয়ারফর এইটা, অথবা টু সাম আপ এইটা, এক লাইনের একটা সেন্টেন্স লিখে দিলেন শেষ। এটা কিন্তু সব কোশ্চেনের ভিতরে কাজে লাগাবেন, কারণ জি আপনার আচ্ছা। কিন্তু সময় কিন্তু 3 ঘন্টা। জি ভাইয়া। হ্যাঁ, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট কিন্তু অনেক লেখা, আপনি যখন লিখতে যাবেন এমনিতে ভাবতেছেন যে আপনি আহ, হয়তো যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের বাইরে ভাবতেছেন যে আপনি তো এখানে অনেক কিছু জানেন না বা নতুন করে পড়তে হবে শিখতে হবে। আসলে দেখবেন যখন আপনি লিখতে যাবেন বা কয়েকবার পড়বেন দেখবেন যে এগুলো সবগুলো হচ্ছে কি আপনার আমাদের ব্যাংকের সাথে মিল আছে। আহ আপনি দেখবেন ব্যাংকিং ডিপ্লোমায় 12টা সাবজেক্ট আছে, এই 12টা সাবজেক্টের ভিতরে আপনি দেখবেন যে সবগুলো সাবজেক্টই হচ্ছে কি কম বেশি ওতপ্রোতভাবে হচ্ছে ব্যাংকের সাথে অলমোস্ট রিলেশন পাবেন। তো সেক্ষেত্রে আপনি যখন লিখতে যাবেন আসলে অনেক কিছু লেখা আসবে যদি আপনি একটু পড়ে যান, তখন ওই যে লিখতে গেলে দেখবেন যে আর যদি হোশ না থাকে তাহলে হচ্ছে কি সব 100 আনসার করতে পারবেন না। সে কারণে একটু হোশ করে জাস্ট আপনি মানে টেকনিক্যালি লিখে দিবেন আর কি। কারণ আসলে পাশ করাটাই তো উদ্দেশ্য, এখানে খুব বেশি যে শিখবেন সেটা উদ্দেশ্য না এখানে। কারণ একটা দিন আমরা সবাই ব্যাংকিং করতেছি এই ব্যাংকিং ডিপ্লোমা ছাড়াই, তাহলে এই ব্যাংকিং ডিপ্লোমা পড়ে যে খুব ভালো ব্যাংকার হয়ে যাবে সেটাও না, এখানে এখন পাশ করা দরকার। আচ্ছা আসেন তারপরে তারপরে কোশ্চেনটাতে আসি। তারপরে কোশ্চেনটা হচ্ছে কি কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ নিয়ে 96 তে চলে আসছে, সে কারণে আমি বলেছিলাম যেগুলো চলে আসছে এগুলোতে ইফোর্ট খুবই কম হবে। জাস্ট কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ নিয়ে আমরা অল্প একটু পড়াশোনা করবো পরের দিকে, কিন্তু এই জিনিসটা কি একটু বলে যাই। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, এই যে আমরা চাকরি বাকরি করতেছি ব্যাংকে চাকরি হচ্ছে খুব একটা স্ট্রেসফুল জব। তো সে কারণে হচ্ছে কি আমাদের জব স্যাটিসফ্যাকশন, মোটিভেশন, এই জিনিসগুলো বাড়ানোর জন্য এবং এই জিনিসগুলো বাড়ানোর জন্য অথবা এমপ্লয়ীদের যে ওয়ার্ক প্লেস আছে সেই জিনিসটাকে আসলে এন্টারটেইনিং করার জন্য যেই সব ওভারঅল যে একটা মানে এমপ্লয়ীদের যে বেনিফিট অথবা এমপ্লয়ীদের যে ফ্যাসিলিটিস গুলা দেওয়া হয় অথবা দেওয়ার চেষ্টা করা হয় সেগুলো হচ্ছে আসলে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। মানে আপনাদের লাইফ বলতে কি একটা এমপ্লয়ীদের লাইফকে
ঠিকঠাক ভাবে চালানোর জন্য অথবা ভালোভাবে পরিচালনা করার জন্য, সুস্থ সবলভাবে পরিচালনা করার জন্য, সেফটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য, হেলদি মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য, একটা ভালো কালচার ক্রিয়েট করার জন্য, ওয়ার্ক লাইফের ব্যালেন্সের জন্য, অথবা আপনার প্রমোশন মানে হচ্ছে কি আপনার যে কেরিয়ার গ্রোথ, সেটার জন্য যেসব ফ্যাসিলিটিস একটা ব্যাংক প্রোভাইড করে অথবা একটা অর্গানাইজেশন প্রোভাইড করে, সেগুলোকে বলা হবে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। তার মানে হচ্ছে আপনি যে ওয়েলবিংটা পাচ্ছেন একটা কোম্পানি থেকে, এই যে অর্গানাইজেশন ট্রাই করতেছে, ক্রিয়েট করতেছে, এই জিনিসগুলো হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। এখন এটা জাস্ট কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফটা মাথায় রাখেন, এটা নিয়ে বেশি পেছাল পারবো না, কারণ হচ্ছে এটা কতবার আসছে, এটা জাস্ট একটু পড়ে যাবেন। ক্রাইটেরিয়া ফর কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, এটা যেহেতু আসছে আমরা এখন পড়বো না, চলে যাবো। ইস্যু রিলেটিং টু কোয়ালিটি ওয়ার্ক লাইফ, এটাও চলে আসছে, কেননা এটা বাদ দিলাম আমরা। আপনারা কিন্তু একবার বাদ দিয়েন না, জাস্ট আমি ক্লাসটা ইয়ে করার জন্য হচ্ছে কি এগুলো বাদ দিচ্ছি, এগুলা যেহেতু একবার কম এফোর্ট দিব, আপনারা একবার দুইবার হলেও পড়ে যাবেন। দেখেন সব টানা চলে আসছে, আমি প্রথম দিক দিয়ে যা দিয়েছিলাম। তারপরে দেখেন অর্গানাইজেশন বিহেভিয়ারে, অর্গানাইজেশন কি জিনিস এটা, এরপরে অর্গানাইজেশন বিহেভিয়ার সেটা, এটাও পরীক্ষা চলে আসছে, আমি লাল করে দিছি, আপনারা একটু লিখে রাখেন। এখন আসেন অবজেক্টিভস অফ অর্গানাইজেশন বিহেভিয়ার। দেখেন অবজেক্টিভস অফ অর্গানাইজেশন বিহেভিয়ার এটা আসে নাই, এখন কি কি অবজেক্টিভস আসে এটা একটা দেখি। এটা যদিও আসবে না, আসলেও খুব 2 মার্কসের থাকতে পারে, সে কারণে আমি এখানে একবারে ছোট করে দিছি যে পরীক্ষা আসতে পারে হয়তো হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ স্টাডিং অর্গানাইজেশন বিহেভিয়ার। অর্গানাইজেশনের যে বিহেভিয়ার আছে, আচ্ছা অর্গানাইজেশন বিহেভিয়ার আলোচনা করার আগে অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা যদিও পরীক্ষা আসছে, একটু দেখে নিই আসলে এটা কি জিনিস। Organizational behavior is the study of how individual and group interact within organization. এই যে আমরা ফর এক্সাম্পল একটা ব্যাংকের ভিতরে বা একটা প্রতিষ্ঠানের ভিতরে ইন্টারেক্ট করতেছি একটা এজ এ গ্রুপ, একটা পার্সন অন্য একটা পার্সন অন্য একটা পার্সন, এরকম অসংখ্য পার্সন মিলে আসলে একটা ইন্টারেক্ট করতেছি আমরা। অনেকগুলো ইন্ডিভিজুয়াল একটা গ্রুপ হয়ে একটা অর্গানাইজেশনের ভিতরে যে ইন্টারেক্ট করতেছি, আমাদের যে বিলিফ আছে, অ্যাটিটিউড আছে, আমাদের সবকিছু মিলাই হচ্ছে আসলে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। দেখেন তার মানে অর্গানাইজেশন বিহেভিয়ার ইজ দ্য স্টাডি অফ হাউ ইন্ডিভিজুয়াল এন্ড গ্রুপ ইন্টারেক্ট উইদিন অর্গানাইজেশন। এটা হচ্ছে এক ধরনের স্টাডি। ওই স্টাডিটা কি স্টাডি, মানে স্টাডি করে দেখে যে ওই অর্গানাইজেশনের যে বিহেভিয়ারটা কি, একটা এমপ্লয়ীদের উপরে হচ্ছে কি ওরা স্টাডি করে থাকে, ওই সাবজেক্টটা হচ্ছে কি এমপ্লয়ীদের উপর স্টাডি করে থাকে, স্টাডি করে যে জিনিসটা পায় সেটাই হচ্ছে আসলে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, মানে শেষে রিফ্লেক্ট হয় আর কি। এখন দেখেন organizational behavior is a study of how individual and group interact within organization. It is the interdisciplinary field that draw the psychology, sociology, anthropology, and economics to understand the behavior of individual and group organizational settings. মানে এটার আসলে উদ্দেশ্যটা হচ্ছে কি আপনার যে একটা আমরা যে আমরা আমাদের কথা নাই বলি, একটা অর্গানাইজেশন আসলে এটা কি উদ্দেশ্য করে থাকে, ওই উদ্দেশ্য করে থাকে যাতে তার এমপ্লয়ি গুলা কি আসলে মত প্রকাশ করতেছে, তারা কিভাবে ইন্টারেক্ট করতেছে, সেগুলাকে ওরা স্টাডি করে হচ্ছে কি ডিসিশন মেক করে, যে আসলে এখানে ঠিক অ্যাকচুয়ালি কি ধরনের মানুষজন দরকার, কি ধরনের কালচার দরকার, কি ধরনের আসলে বেনিফিট দরকার, অথবা কি ধরনের অপরচুনিটি গ্রোথ তাদেরকে দেওয়া দরকার, এগুলো হচ্ছে মানে জাস্টিফাই করা হচ্ছে কি এইসব অর্গানাইজেশন বিহেভিয়ার মাধ্যমে, স্টাডির মাধ্যমে। এখন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, দেখেন ইট হেল্পস ম্যানেজার লুক এট দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন অর্গানাইজেশন। এখন যে ম্যানেজার আছে, ধরেন আমাদের ব্যাংকের হচ্ছে কি এমডি স্যার, ওই এমডি স্যার হচ্ছে কি এই জিনিসগুলো হচ্ছে কি লুক আফটার করে, যে তদারকি লুক আফটার করতে পারে অথবা তদারকি করতে পারে যে এই জিনিসগুলাকে এই ব্যাংকের যে অর্গানাইজেশনের যে এতগুলো এমপ্লয়ি আছে এই এমপ্লয়ি গুলা এইভাবে রিয়েক্ট করতেছে, কোনো একটা ডিসিশন নিল, ডিসিশন নেওয়ার পর দেখা যায় এমপ্লয়িরা এইভাবে রিয়েক্ট করতেছে, তার মানে এই ডিসিশনটা কি ভালো না খারাপ, ওই রিয়েকশনের উপর বেস করে আসলে ডিপেন্ড করবে আপনার ওই ডিসিশনটার উপর কি এমপ্লয়িরা কি পজিটিভ রিভিউ দিচ্ছে নাকি নেগেটিভ রিভিউ দিচ্ছে, অথবা এমপ্লয়িরা কি ভালো রিয়েক্ট দেখাচ্ছে নাকি খারাপ রিয়েক্ট দেখাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি আপনার অর্গানাইজেশন বিহেভিয়ার হচ্ছে কি আসলে পারপাস, এবং এইভাবেই হচ্ছে কি একটা স্টাডি করে অর্গানাইজেশনের যে ভিতরে যে মানুষজন আছে তাদেরকে। এখন একটা অবজেক্টিভ কি, অবজেক্টিভটা হচ্ছে কি অবজেক্টিভস অথবা গোলস যেটাই বলেন সেটা হচ্ছে 4টা, যেটা হচ্ছে কি ডিসক্রাইব, আন্ডারস্ট্যান্ড, প্রিডিক্ট এন্ড কন্ট্রোল। ডিসক্রাইব হচ্ছে কি ওই যে আপনার যে অর্গানাইজেশনের যে মানুষজন যে রিয়েক্ট করতেছে, অথবা তারা যে বিহেভিয়ার গুলো দেখাচ্ছে, অথবা তারা যে বলা বলি করতেছে, তাদের যে বিলিভ, তাদের যে অ্যাটিটিউড, এই জিনিসগুলো হচ্ছে কি আপনার স্টাডিতে প্রথমে ডিসক্রাইব করবে, ডিসক্রাইব করার পরে কি হবে, এটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড করবে যে আসলে প্রকৃতপক্ষে এটা কি হয়েছে। এরপর হচ্ছে প্রিডিক্ট, এরপর হচ্ছে কি এটা আসলে প্রিডিক্ট করবে মানে কি যে তারা একটা কোন একটা মতামত দিবে যে আসলে এটা কি করা যায়, অথবা কিভাবে এটা চেঞ্জ করা যায়, অথবা কিভাবে এটা
প্রোটেক্ট করা যায়। তারপরে শেষমেশ হচ্ছে কি সিদ্ধান্ত নিয়ে এটাকে কন্ট্রোলে নিয়ে আসবে। এটা হচ্ছে স্টাডিং অর্গানাইজেশনাল অবজেক্টিভ বিহেভিয়ার, অর্গানাইজেশন বিহেভিয়ারের একটা অবজেক্টিভ। তারপরে পরীক্ষা আসছিল, যেটা আসছিল পরীক্ষায় এই জিনিসটা আসছিল যে হোয়াট আর দ্য কনসেপ্ট অফ অর্গানাইজেশন বিহেভিয়ার। দেখেন পরীক্ষা কিন্তু 6 বেসিক কনসেপ্টটা লেখা নাই। কোশ্চেন লিখছিল যতটুকু আমার মনে পড়ে সেটা হচ্ছে কি হোয়াট আর দ্য কনসেপ্ট অফ অর্গানাইজেশন বিহেভিয়ার, এক্সপ্লেইন অথবা ডিসকাস এই টাইপের কিছু ছিল। তখন খুব ছোট করে ছিল, এক্সপ্লেইন ছিল না মনে হয়। তখন এই পয়েন্টগুলো লিখে দিলে হবে। যদি বেশি মার্কস থাকে তাহলে লিখতে হতো, যেহেতু চলে আসছে এটা নিয়ে আর বেশি আলোচনা না করি। তারপরে আসেন এই যে জিনিসগুলো আসে নাই সেগুলো পড়ি। সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, ইন্টারপার্সোনাল এন্ড গ্রুপ বিহেভিয়ার। এই জিনিসটা আচ্ছা, এর আগে আমরা কিন্তু বিহেভিয়ার নিয়ে পড়ছিলাম, কথা বলছিলাম যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। অর্গানাইজেশনাল বিহেভিয়ার কোনটা? পুরো একটা অর্গানাইজেশনের যে এমপ্লয়ি আছে তারা কি ধরনের বিহেভ করতেছে সেটা হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। অন দি আদার হ্যান্ড ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার কোনটা? একজন ব্যক্তি কিভাবে একটা ওয়ার্ক প্লেসে বিহেভ করতেছে, ইন্টারেক্ট করতেছে একটা ওয়ার্ক প্লেসে, এটাই হচ্ছে অর্গানাইজেশনাল মানে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। একজন ইন্ডিভিজুয়াল কিভাবে বিহেভ করতেছে সেটাই স্টাডি হচ্ছে কি আসলে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। দেখেন এবার, individual behavior is an organizational or is in an organization refers to how individual employee behave and interact within the workplace. একটা প্লেসের ভিতরে কিভাবে একটা এমপ্লয়ি আপনার রিয়েক্ট করতেছে সেটাই হচ্ছে কি ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। এখন এই ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার একটা অর্গানাইজেশনের সিগনিফিকেন্ট একটা ইমপ্যাক্ট ফেলতে পারে একটা তার ওভারঅল পারফরমেন্সের উপরে, এফেক্টিভনেস এর উপরে। এগুলা মুদ্রা কথা মানে আলাদা কথা লিখে দিবেন। মুদ্রা কথা হচ্ছে কি এটা যে একজন এমপ্লয়ি কিভাবে হচ্ছে কি এটা অর্গানাইজেশনে রিয়েক্ট করতেছে সেটাই হচ্ছে কি আপনার ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। তারপরে দেখেন পরের কোশ্চেনটা আসতে পারে, এটা ছোট করে আসতে পারে যে ডিফাইন ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার অথবা হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। কোশ্চেন প্যাটার্নটা একটু ধরতে হবে, যেভাবে আসুক আপনি আপনার কাছে এই 3-4টা লাইনে আছে, অথবা 3-4টা লাইন না, আমি বলবো যে আপনি একটা লাইন মনে রাখবেন যে এটা কি, তারপর বাকিগুলো বানাই দিবেন, পারলে একটা এক্সাম্পল দিয়ে দিবেন। তারপর আসেন নেচার অফ এমপ্লয়ি অ্যাটিটিউড। পরীক্ষা আসতে পারে ধরেন শর্ট নোটে যে হোয়াট আর দ্য নেচার অফ এমপ্লয়ি অ্যাটিটিউড, এমপ্লয়ি অ্যাটিটিউডের নেচারটা কি। এখন ওই যে অ্যাটিটিউড মানে কোনটা? অ্যাটিটিউড মানে হলো হচ্ছে কি আমাদের যে বিলিফ আছে, ফিলিংস আছে, আমাদের যে বিশ্বাস আছে, যে এইগুলাই হচ্ছে কি আসলে এমপ্লয়ীদের অ্যাটিটিউড। মানে আমাদের ওই বিশ্বাস অথবা আমাদের ফিলিংস এর উপর বেস্ড করেই কিন্তু আমরা রিয়েক্ট করি। হ্যাঁ, একটা পজিশনে দেখবেন মানে এক একজন এমপ্লয়ি এক একটা রকম, কারণ হচ্ছে তা সবার এক এক ধরনের, সবার কিন্তু বিলিফ ফিলিংস একই না। সে কারণে হচ্ছে কি এটাও ওই যে তফাৎ হয়। তো এই 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 অ্যাটিটিউড গুলো কি নেচার আছে দেখেন, এবং অর্গানাইজেশনে দেখেন কি হিসাবে এগুলো আসলে দেখা হয়, অথবা অর্গানাইজেশনে কি কি ফ্যাক্টর গুলো এখানে এখানে আসলে এমপ্লয়ীদের যে অ্যাটিটিউড আছে সেগুলো আসলে মানে দেখা হয়। এই জিনিসগুলো আসেন যে অ্যাটিটিউডস তো আমরা দেখছি যে অ্যাটিটিউডস আর দ্য ফিলিং এন্ড বিলিভ দ্যাট লার্জলি ডিটারমাইন হাউ এমপ্লয়ি উইল পারসিভ देयर environment and commit themselves to intended actions and ultimately behave. অর্গানাইজেশন বিহেভিয়ারটা হচ্ছে ওই যে মানুষের বিশ্বাস ফিলিং যেটা বললাম, সেটা হচ্ছে কি সে তার বিশ্বাস বিলিফের উপর বেস করে হচ্ছে একটা অর্গানাইজেশনে কিভাবে রিয়েক্ট করে সেটা আসলে ডিসিশন সে নিয়ে নেয়। তো এখন যে জিনিসটা হচ্ছে কি অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার যে নেচার, এমপ্লয়ি অ্যাটিটিউড আছে সেটা কিভাবে দেখা হয়। পরীক্ষা আসতে পারে হোয়াট আর দ্য অ্যাটিটিউড, হাউ অ্যাটিটিউড ক্যান বি ভিউড অ্যাজ, তাহলে কিভাবে আপনার একটা এমপ্লয়ি অ্যাটিটিউড আপনার ডিপেন্ড করে কিসের উপরে, কোন ফ্যাক্টর গুলোর উপরে, অথবা হাউ এমপ্লয়ি অ্যাটিটিউড ভিউড। এটা কোশ্চেনটা হচ্ছে না, কোশ্চেনটা আমি অন্যভাবে বলতে পারি যে এমপ্লয়ি অ্যাটিটিউড ক্যান বি, এটা হতে পারে what are the factors are related to employee attitude। কোশ্চেনগুলো আপনি নিজে নিজে বানাবেন, নাইলে কিন্তু ওরা কিন্তু তো আর আইবিবিতে কোশ্চেন মেক করে দেয় না। ওরা কি করে এই কোশ্চেন, এই টপিকস গুলো থেকেই কোশ্চেন করবে। যখন টপিকস গুলো থেকে কোশ্চেন করবে তখন কিন্তু হারা যায় না, আপনি দেখবেন আপনার কাছে এগুলোই আছে টপিক, তার মানে সে হয়তো একটু চেঞ্জ করে দেয় কোশ্চেনটাকে। এই কোশ্চেনটা তাহলে আসতে পারে এইভাবে, আসতে পারে আরো দুই একভাবে আসতে পারে, জাস্ট বানায় নেন, মূলটা হচ্ছে কি এইটা। আচ্ছা, এখন ছোট করে আসতে পারে এটা, তাহলে কোন কোন ফ্যাক্টরস গুলো আছে এমপ্লয়ি অ্যাটিটিউডের উপর, অ্যাটিটিউড হচ্ছে কি ফ্যাক্টরস গুলা যেটা হচ্ছে এমপ্লয়ি অ্যাটিটিউড ডিপেন্ড করে, সেগুলো দেখেন তিনটা হচ্ছে মূল। একটা হচ্ছে কি জব স্যাটিসফ্যাকশন, আরটা হচ্ছে জব ইনভলভমেন্ট, লাস্টটা হচ্ছে অর্গানাইজেশনাল কমিটমেন্ট। এখন জব স্যাটিসফ্যাকশন উপর কি হবে, কতগুলো আছে জিনিসপত্র দেখেন দেয়া আছে এখানে। জব স্যাটিসফ্যাকশনের উপরে কিন্তু এমপ্লয়ীদের অ্যাটিটিউড মানে লার্জলি ডিপেন্ড করে। কারণ হচ্ছে দেখেন একজন এমপ্লয়ি, যদি আমি আমার ব্যাংকের জব নিয়ে স্যাটিসফাইড থাকি তাহলে কিন্তু আমি একটা পজিটিভ
যে রেজাল্ট আছে সেটা দেওয়ার চেষ্টা করবো সবসময় ব্যাংকে। আমি যখন কাস্টমার সার্ভিস দিব তখন কিন্তু মানে আন্তরিকতার সাথে দেওয়ার চেষ্টা করব। আমি যখন বিজনেস ডেভেলপমেন্টে যাব তখন কিন্তু মানে খুব কি বলে হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো যে যেন আমি একটা ভালো কাস্টমার হার্ন করতে পারি। তারপরে হচ্ছে কি কাজগুলোকে মানে অর্গানাইজেশনাল যে অর্থাৎ ব্যাংকের কাজ না মনে করে নিজের কাজের মতো করে ফেলবো। অন দি আদার হ্যান্ড, যদি আমার জব স্যাটিসফ্যাকশনটা খারাপ থাকে তাহলে কিন্তু আমি সেটা করবো না কখনোই, যে দূর কোনোভাবে হইলে হইলো, দিনটা পাস হইলে হইলো। দেখেন জব স্যাটিসফ্যাকশন কিন্তু বিশাল একটা ইস্যু, এমপ্লয়ি অ্যাটিটিউড নির্ভর করে, এবং এটা কিন্তু একটা অর্গানাইজেশনের জন্য বিশাল একটা ইস্যু, যে অর্গানাইজেশন কিন্তু এটা নিয়ে স্টাডি করে থাকে। তাহলে এই জব স্যাটিসফ্যাকশনের ভিতরে কি কি আছে? এলিমেন্টস আছে, ইন্ডিভিজুয়াল ফোকাস আছে, ওভারঅল এন্ড মাল্টি ডাইমেনশনাল ব্যাপার স্যাপার আছে। তারপর হচ্ছে স্টাবিলিটি অফ জব স্যাটিসফ্যাকশন। আচ্ছা, এই স্টাবিলিটি হচ্ছে কি, যেমন এই মুহূর্তে আপনি আপনার জবটা নিয়ে স্যাটিসফাইড, তার মানে এটা কিন্তু স্টেবল থাকতে পারে নাও থাকতে পারে। 1 বছর পরে দেখা গেল যে আপনার ব্যাংকে আপনি হয়তো এখন একটা ব্রাঞ্চে আছেন, এখানে আপনি জব নিয়ে খুব হ্যাপি, কিন্তু আরেকটা ব্রাঞ্চে চলে গেলেন, সেখানে দেখলেন যে আপনার লাইফটা বেশি উঠছে, যে আপনি এখানে জব নিয়ে স্যাটিসফাইড না। আপনি হয়তো আপনার স্যালারি পাচ্ছেন ঠিকঠাক মতো, হয়তো প্রমোশনটা হয়েছে, কিন্তু ওই যে কাজ করে আপনি মজা পাচ্ছেন না। তার মানে এটা কিন্তু একটা ইস্যু, মানে ওই যে আপনার ফিলিং, বিলিভ, অ্যাটিটিউড এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে এনভায়রনমেন্টাল একটা ইমফেক্ট আছে যে জব স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে। কারণ একজন ভাইয়ের ধরেন তার বাসা হইলো চিটাগং, কিন্তু ওনাকে পোস্টিং দিয়ে রাখছে বরিশাল। তা এমনিতে বরিশালের মানুষদের তো চিটাগং মানুষ পছন্দ করে না, তাও আবার পোস্টিং বরিশাল। তো এই লোক তো আসলে এনভায়রনমেন্টকে ভালোভাবে নিবে না। অথচ তাকে ঠিক সিমিলার ওয়েতে আপনি পোস্টিং চিটাগং দিয়ে দেন, সে দেখবেন ফাটাই ফেলবে, বিজনেস করে ফেলতেছে, কাজ করে মানে ফাটাই ফেলতেছে। তো এনভায়রনমেন্টাল কিন্তু একটা ইফেক্ট থাকে, ওই যে এমপ্লয়ি অ্যাটিটিউড এবং বিলিফ এর উপরে এমপ্লয়ি অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে পুরো। তারপরে ইম্পর্টেন্স আছে, এটার ইম্পর্টেন্স কি, এটার ইম্পর্টেন্স হচ্ছে কি আপনি ডিসক্রাইব করার দরকার হবে না। তারপরে যদি বলেন যে এটার ইম্পর্টেন্স হচ্ছে প্রোপাউন্ড, অনেক বেশি। কারণ হচ্ছে কি, যদি এমপ্লয়ি জব স্যাটিসফ্যাকশনটা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট সে দিবে, এবং হচ্ছে কি ইন দ্য লং রান সে ব্যাংকের জন্য কাজ করবে। তারপরে হচ্ছে কি এমপ্লয়ি রোটেশন, এমপ্লয়ি যে ইয়েটা আছে, রিটেনশনটা আছে, সেটা থাকবে। কারণ এমপ্লয়ি যে টার্নওভার যেটা আছে, টার্নওভার মানে হচ্ছে এমপ্লয়ি চাকরি ছেড়ে দেয়া, চলে যাওয়া, তো এই জিনিসটাও কমে যাবে। তারপরে লেভেল অফ জব স্যাটিসফ্যাকশন, আপনি জবটা নিয়ে স্যাটিসফাইড, কিন্তু এটা লেভেল আছে, ইন্টেন্সিটি আছে। আপনি কোন লেভেলে স্যাটিসফাইড, বেশি মাত্রায়, কম মাত্রায়, বেশি কম মাত্রায়, তো এটা হচ্ছে কি, এটাও ডিপেন্ড করে। একজন এমপ্লয়ি আসলে একবার স্যাটিসফাইড হইতে পারে, সেটা লেভেল অফ স্যাটিসফ্যাকশনও থাকতে পারে। সে কি বেশি স্যাটিসফাইড হলে সে হচ্ছে ব্যাংকের জন্য অনেক বেশি কাজ করবে। সে কম স্যাটিসফাইড হলে সে চেষ্টা করবে যে এই ব্যাংকে কাজ করতেছে, পাশাপাশি আবার অন্য ব্যাংকেও সিভি মারবে। তো এটা হচ্ছে কি ওই যে স্যাটিসফ্যাকশনের লেভেল গুলো আর কি। আচ্ছা, তারপরে আপনাদের জব ইনভলভমেন্ট। দেখেন এমপ্লয়ীদের যে এমপ্লয়ি অ্যাটিটিউডের সাথে যে ফ্যাক্টরস গুলো রিলেটেড, সেগুলোর সাথে আরেকটা হচ্ছে জব ইনভলভমেন্ট। এমপ্লয়ি অ্যাটিটিউড যদি জবের ইনভলভমেন্ট অ্যাটিটিউড যদি ভালো থাকে, এমপ্লয়ির বিশ্বাস যদি ভালো থাকে, ফিলিং যদি ভালো থাকে একটা অর্গানাইজেশনের প্রতি, তাহলে তার জব ইনভলভমেন্টটা বেশি হবে। আর যদি এটা মানে স্যাটিসফ্যাকশনটা কম থাকে, তাহলে তার জব ইনভলভমেন্টটা কমে যাবে। অর্গানাইজেশনাল কমিটমেন্ট কোনটা? ওই যে বললাম, জব স্যাটিসফ্যাকশন থাকলেই তো হচ্ছে কি আপনার কমিটমেন্ট ভালো হবে, আপনি ব্যাংকের প্রতি কাজ করবেন। আর জব স্যাটিসফ্যাকশনটা যদি খারাপ থাকে তাহলে তো কখনোই কমিটমেন্ট থাকবে না। আর স্যাটিসফ্যাকশনটা কিন্তু আমি এর আগে বলছি, স্যাটিসফ্যাকশনটা বিষয়টা মাথায় রাখেন। স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে কি সেন্স অফ ফুলফিলমেন্ট। আপনার যে একটা সেন্স আছে যে আপনি কি কি আশা করেন, ওই জিনিসগুলো যদি আপনার ফিল আপ হয়, সেটাকে বলা হবে স্যাটিসফ্যাকশন। আমরা এই স্যাটিসফ্যাকশনটা পাওয়াই হচ্ছে কি আসলে আমরা মানে এমপ্লয়ি অ্যাটিটিউড। আর এইগুলা নিয়ে হচ্ছে এখন কথাবার্তা, আমরা 3টা কথাবার্তা বলছি এখানে। দ্য নেচার অফ এমপ্লয়ি অ্যাটিটিউড কিসের উপর বেস্ট করে হয়? এইগুলোর উপরে বেস্ট করে হয়, যে জব স্যাটিসফ্যাকশন, জব ইনভলভমেন্ট এন্ড অর্গানাইজেশনাল কমিটমেন্ট। অর্গানাইজেশনাল কমিটমেন্ট কোনটা? আমরা তো ইন্ডিভিজুয়াল এন্ড থেকে দেখছি, কিন্তু আপনি আবার অর্গানাইজেশনাল এন্ড থেকে দেখেন। অর্গানাইজেশন যে কমিটমেন্ট দিল যে প্রত্যেক বছর হচ্ছে কি আপনাকে প্রমোশন দিবে, প্রত্যেক 2 বছর অন্তর বা 3 বছর অন্তর আপনাকে প্রমোশন দিবে। এখন দেখা গেল যে অর্গানাইজেশনাল যে কমিটমেন্ট আছে সেটা ঠিক থাকলো না। কেউ 2 বছরও তো প্রমোশন পায় নাই, সে 6 বছরে প্রমোশন পায় নাই। তার মানে যদি এই কমিটমেন্টটা যদি ঠিক না থাকে, তাহলে কখনোই হচ্ছে কি জব স্যাটিসফ্যাকশন থাকবে না। এবার আসেন ইফেক্ট অফ এমপ্লয়ি অ্যাটিটিউড গুলো কিন্তু আপনারা দেখছেন, এগুলো হচ্ছে এমপ্লয়ি অ্যাটিটিউডের ফ্যাক্টর, যেগুলোর উপরে এমপ্লয়ি অ্যাটিটিউড বেসড করে, নির্ভর করে। এখন এই যে এমপ্লয়ি আপনার ইফেক্ট ফেল, এমপ্লয়ি যে অ্যাটিটিউড গুলো দেখাইলো,
এগুলোর উপরে বেস্ট করে এখন এইগুলার ইফেক্টটা কি হইতে পারে, ফলাফল কি হইতে পারে। এখন আসি আমরা ফলাফলে। ধরে নেন যে এখানে যে এমপ্লয়ি অ্যাটিটিউড আছে, একটা প্রতিষ্ঠান কি করলো, এই যে জব স্যাটিসফ্যাকশনটা থাকলো, তারপরে জব ইনভলভমেন্টটাও সে করলো, যে সে কি করলো, একটা অর্গানাইজেশন কি করলো, সবগুলো এমপ্লয়িকে সে ইনভলভমেন্টে নিয়ে আসলো, তার কমিটমেন্টটা ভালো থাকলো, তাহলে এটার ইফেক্ট কি হবে, ইফেক্ট অফ এমপ্লয়ি অ্যাটিটিউড। তখন এমপ্লয়িদের অ্যাটিটিউডটা কি হবে দেখেন, এক নম্বরে এমপ্লয়ি পারফরমেন্স বেড়ে যাবে, টার্নওভার কমে যাবে, অ্যাবসেন্স এন্ড টার্ডিনেস কমে যাবে, থেফট কমে যাবে, মানে চুরি চামারি করে না অনেকে, চুরি চামারি কমে যাবে, ভায়োলেন্স কমে যাবে। তার মানে দেখেন এই যে আপনার যে এখানে অ্যাটিটিউড গুলো আছে, এগুলো যদি ঠিকঠাক থাকে, তার মানে ইফেক্টটা কিন্তু অনেকভাবে আপনার মানে পুরা আপনার অর্গানাইজেশনের দিকে চলে আসতেছে। কারণ আপনার দরকার কি, পারফরমেন্স দরকার, সেটা বেড়ে যাবে। টার্নওভার দরকার কি, টার্নওভার অবশ্যই আপনার কমাইতে হবে, কারণ একটা প্রতিষ্ঠানকে তো ট্রেনিং সেন্টার বানানো যাবে না। মানে কিছু কিছু প্রতিষ্ঠান আছে কি ট্রেনিং সেন্টার, একদিক দিয়ে ঢুকতেছে আরেক দিক দিয়ে বের হচ্ছে, এরকম হলে কিন্তু কখনো প্রতিষ্ঠান গ্রো করে না, বা অথবা প্রতিষ্ঠান সবসময় প্রবলেমেটিক প্রতিষ্ঠান। কারণ প্রবলেমেটিক সব যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রবলেমেটিক, ওই প্রতিষ্ঠানের টার্নওভার বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন অ্যাবসেন্সটা কমে যাবে, কারণ আপনি ওই যে যে জব নিয়ে স্যাটিসফাইড, তার তার কাছে তো ওয়ার্ক এনভায়রনমেন্টটা হচ্ছে এনজয়েবল, সে ছুটি টুটি খুব একটা নিবে না, তার মানে সে ঠিকঠাক মতো কাজে আসবে। তারপরে দেখেন তার চুরি চামারি কমে যাবে, ভায়োলেন্সটা কমে যাবে। এরপর আসেন, তার মানে এটা আমাদের কোনটা গেল, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। এবার আমরা যাই হচ্ছে কি ইন্টারপার্সোনাল বিহেভিয়ার। ইন্টারপার্সোনাল বিহেভিয়ার কোনটা, ইন্টারপার্সোনাল বিহেভিয়ার হচ্ছে কি, এই যে আমরা একজন এমপ্লয়ি আরেকজন এমপ্লয়ির সাথে যে কথাবার্তা বলি, যে কমিউনিকেশন গুলা করে থাকি, যে রিয়াকশন গুলা করে থাকি, এটাই হচ্ছে কি ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। ফর এক্সাম্পল আমি হচ্ছে কি এই যে আপনার কি আছেন সাইব ভাই আছেন, সাইব ভাইয়ের সাথে কথাবার্তা বলছি অর্গানাইজেশনের ভিতরে, কাজ নিয়ে কথাবার্তা বলছি, এই যে আমাদের ভিতরে একটা রিলেশনশিপ গ্রো করতেছে, রিলেশনশিপ বিল্ড আপ করতেছে, এটাই হচ্ছে ইন্টারপার্সোনাল বিহেভিয়ার। আপনারা কেউ যদি বাংলা পরীক্ষা দেন, জাস্ট ওই যে বাংলা মনে রাখে বাংলা লিখে দেন। এবং আরেকটা কথা বলে রাখি, যে আপনারা ওই যে অনেকে যারা বাংলা পরীক্ষা দিবেন, দেখা যায় যে কিছু আহ, বাংলা বই তো বের হয়েছে, অনেকজন বিক্রি করতেছে পাবলিশড বই, বিভিন্ন কোচিং সেন্টার করতেছে এটা। দেখেন এগুলো হচ্ছে গুগল ট্রান্সলেট করা, যারা কিনতেছে সবাই হচ্ছে কি ওই যে পরে রিভিউ ভয়ানক হারে মানে খারাপ দিচ্ছে। তো এটা হচ্ছে কি আপনার তার চেয়ে ভালো হচ্ছে কি, আমি সাজেস্ট করবো, আমি চেষ্টা করতেছি আসলে বাংলার জন্য আপনাদের কি পরামর্শ দেওয়া যায়। আমি এটা একটু ঘাটাঘাটি করে দেখলাম যে কোন একটা ইউনিভার্সিটি লেভেলের বাংলার বই, অথবা বিশেষ করে আপনার কি জানি অনার্সে হচ্ছে কি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, দেখবেন যে ওখানে কিন্তু ম্যানেজমেন্ট অর্গানাইজেশনাল বিহেভিয়ার অথবা ম্যানেজমেন্টের বাংলা কিছু বই পাওয়া যায়, ওই টাইপের একটা বই কিনে নিতে। তাহলে দেখবেন ওখানে কিন্তু খুব সুন্দরভাবে ল্যাঙ্গুয়েজ গুলা দেওয়া আছে, আপনি আপনার সিলেবাস ধরে ধরে যদি ওগুলোর সাথে রিলেট করতে পারেন তাহলে হয়ে যায়। কিন্তু ওই গুগল ট্রান্সলেট করা বই পড়লে কিন্তু মানে ধরা খাবে না আর কি। আচ্ছা, তারপর দেখেন ইন্টারপার্সোনাল বিহেভিয়ারটা দেখলাম এখানে, ইনফিনিটি ম্যানেজার, এটা বেশি কথা বলি নাই, বেশি কথা না বলি, ইন্টারপার্সোনাল বিহেভিয়ারটা দেখলাম। এখন ইন্টারপার্সোনাল বিহেভিয়ারের ক্ষেত্রে যে জিনিসটা মানে প্রবলেমেটিক হয়, সেগুলো দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কি কনফ্লিক্ট বেড়ে যায়, কনফ্লিক্ট ইন অর্গানাইজেশন, আর হচ্ছে ট্রানজাকশন অ্যানালাইসিস। আচ্ছা, কনফ্লিক্টটা একটু দেখি, যে ইন্টারপার্সোনাল বিহেভিয়ারের ক্ষেত্রে মানে যখন ইন্টারপার্সোনাল বিহেভিয়ার আমরা আসলে একে অপরের সাথে করে থাকি, তখন যদি একজন আরেকজনের সাথে কোনো স্বার্থ সংশ্লিষ্ট এটা হতে পারে ব্যক্তিগত অথবা হতে পারে প্রাতিষ্ঠানিক, যে ক্ল্যাশটা তৈরি হয় সেটাকে হচ্ছে কি কনফ্লিক্ট, মানে অর্গানাইজেশনাল একটা কনফ্লিক্ট লেগে যায়। এটা অর্গানাইজেশনাল একবার ওভারঅল, মানে অর্গানাইজেশনাল ক্ষেত্রে হতে পারে, আবার কিন্তু ইন্টারপার্সোনাল ইন্ডিভিজুয়ালি হতে পারে কনফ্লিক্টটা। তারপরে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কি ট্রানজাকশন অ্যানালাইসিস। ট্রানজাকশন অ্যানালাইসিস কোনটা, ট্রানজাকশন অ্যানালাইসিস হচ্ছে কি দ্য স্টাডি অফ দিস সোশ্যাল ট্রানজাকশন। আচ্ছা, দিস সোশ্যাল ট্রানজাকশন বলতে কোনগুলা, এইগুলা দেখেন, এইগুলা যে whether the conflict will be destructive or constructive depends on the attitude and skills of the parties. At the same time, for knowing people interaction with one another, we need to know how people interact with one another. কিভাবে একজন মানে মানুষজন একজন আরেকজনের সাথে রিয়েক্ট করতেছে, এই জিনিসটা হচ্ছে কি আসলে কোনটা, ওই যে আপনার অর্গানাইজেশন বললাম ইন্টারপার্সোনাল বিহেভিয়ার, এবং এই বিহেভিয়ার গুলাই অ্যানালাইসিস করাই হচ্ছে কি আপনার ট্রানজাকশন অ্যানালাইসিস। মানে একজন আরেকজনের সাথে ট্রানজাকশন হচ্ছে, কিসের ট্রানজাকশন, ইন্টারাকশন ট্রানজাকশন, এটা অ্যানালাইসিস করা হচ্ছে ট্রানজাকশন অ্যানালাইসিস। আবার ওই যে কনফ্লিক্টটা তো আগেই বলছি, ডিগ্রি অফ কনফ্লিক্ট, যে সময়ের সাথে সাথে কিন্তু কনফ্লিক্ট বেড়ে যায়,
এবং কনফ্লিক্ট যে বেড়ে যাওয়া এটা কিন্তু খারাপ না, সবসময় যে খারাপ তাও না, এটা কিন্তু ভালো। দেখা গেলো যে একজন ভালো ডিসিশন দিছে যে সে হচ্ছে কি এই লোনটা স্যাংশন করবে, আবার আরেকজন বলতেছে এই লোনটা স্যাংশন করা ঠিক হবে না, কারণ হচ্ছে কি ক্লায়েন্ট ভালো না। ক্লায়েন্টের সিএবি ভালো কিন্তু লোকাল সিএবি ভালো না। কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে যে রিপোর্টটা আমরা নিয়েছি দেখি যে সে আগে ঠিকঠাক মতো লোন পরিশোধ করছে, কিন্তু লোকাল সিএবি বলতেছে তার যে প্রতিষ্ঠানটা সেটা এখন ভঙ্গুর, মানে প্রতিষ্ঠানটা হচ্ছে কি এখন ভালো যাচ্ছে না, সে লোনটা নিয়ে হয়তো না দিতেও পারবে না। তার মানে দেখেন কনফ্লিক্টটা ভালো, সবসময় যে কনফ্লিক্ট খারাপ তা কিন্তু না। তাহলে এটা হলো ইন্টারপার্সোনাল বিহেভিয়ার, এবং ইন্টারপার্সোনাল বিহেভিয়ার এই দুইটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে কনফ্লিক্ট ইন অর্গানাইজেশন এবং ট্রানজাকশন অ্যানালাইসিস। তারপরে পরের পয়েন্টটা আসেন যে গ্রুপ এন্ড গ্রুপ বিহেভিয়ার। আমি কিন্তু কি ধরনের, ট্রানজাকশন অ্যানালাইসিসটা কি? হ্যাঁ, ট্রানজাকশন অ্যানালাইসিসটা কি? কনফ্লিক্ট ইন অর্গানাইজেশন তো বুঝলাম, ট্রানজাকশন অ্যানালাইসিসটা কি? আগে কনফ্লিক্ট পালাইছেন, ওই কনফ্লিক্টটাকে যখন অ্যানালাইসিস করবেন সেটা হচ্ছে ট্রানজাকশন অ্যানালাইসিস। অথবা যে আপনি যে কনফ্লিক্টটা তো করলেন বাদাইলেন সেটাও বাদ দিলাম, একজন একজন মানে লোক যারা 10টা মানুষ আছে একটা প্রতিষ্ঠানের ভিতরে, ওই 10টা মানুষ যে একজন আরেকজনের সাথে যে বিহেভ করতেছে, রিয়েক্ট করতেছে, তারপরে কমিউনিকেট করতেছে, এই জিনিসগুলো হচ্ছে কি আপনার অ্যানালাইসিস করা হচ্ছে ট্রানজাকশন অ্যানালাইসিস। আর এই যে ট্রানজাকশন বলতে কোনটাকে বোঝা যাচ্ছে, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, এটা হচ্ছে সোশ্যাল ট্রানজাকশন। সোশ্যাল ট্রানজাকশন কোনটা? ওই যে আপনি কমিউনিকেট করতেছেন আরেকজনের সাথে, এজ এ কলিগ আপনি আমার সাথে কমিউনিকেট করতেছেন, এই কমিউনিকেট গুলা হচ্ছে কি ওই যে অ্যানালাইসিস করতেছে, স্টাডি করতেছে, ওই স্টাডিটাই হচ্ছে কি ট্রানজাকশন অ্যানালাইসিস। মানে আমরা কি ধরনের বিহেভ করতেছি, কি ধরনের রিয়েক্ট করতেছি। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ম্যানেজার হচ্ছে কি একটা ডিসিশন নিল লোনটা স্যাংশন করবে কি করবে না, তো ক্রেডিট অফিসার যিনি আছে উনি কিন্তু ওনার সাথে আপনার মানে ডিসকাস করবে, কমিউনিকেট করবে। ওই কমিউনিকেট গুলাকে হচ্ছে কি অ্যানালাইসিস করা হচ্ছে ট্রানজাকশন অ্যানালাইসিস, মানে ওই কমিউনিকেশন গুলাকে অ্যানালাইসিস করা। দেখেন এখানে ছোট করে এক লাইন দেওয়া আছে, দ্য স্টাডি অফ দিস সোশ্যাল ট্রানজাকশন। কোন স্টাডি গুলা? ওই যে বললাম যে ইন্টারেক্ট করতেছেন একজন আরেকজনের সাথে, এইগুলাকে স্টাডি করাই হচ্ছে কি ট্রানজাকশন অ্যানালাইসিস। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। জি তার মানে ইন্টারপার্সোনাল বিহেভিয়ার ভিতরে এটা আসলো। তারপর হচ্ছে গ্রুপ এন্ড গ্রুপ বিহেভিয়ার, এটা আর পড়াবো না। মানে বুঝতেই পারতেছেন যে ইন্টারপার্সোনাল বিহেভিয়ার কোনটা, যে একজন আরেকজনের সাথে যে একজন আরেকজনের সাথে যে বিহেভ করতেছে সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল বিহেভিয়ার। ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারে পড়ছেন, আর তারপরে হচ্ছে কি অর্গানাইজেশনাল বিহেভিয়ারে পড়ছেন। আর গ্রুপ বিহেভিয়ার মানে হচ্ছে গ্রুপ মানে হচ্ছে কি কালেকশন অফ পিপল। আর এই গ্রুপ হয়ে যে একে অন্যের সাথে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, কমিউনিকেট করতেছে, এটাই ডিসকাস করা, এটাই স্টাডি করাই হচ্ছে কি গ্রুপ বিহেভিয়ার। এখন আসেন গ্রুপ বিহেভিয়ারের কিছু কমন ক্রাইটেরিয়া আছে। তাহলে এটা আমরা একটু দেখি যে একটু পড়ে দেখি, এটা কোনটা দেখি। The group is a collection of two or more people who share a common definition and evaluation of themselves and behave in accordance with such definition. It is a collection of people who interact with one another. দেখেন একটা লাইন, it is a collection of people who, ওইটা গ্রুপের সংজ্ঞাটা দিল। গ্রুপের সংজ্ঞাটা হচ্ছে কি it is a collection of people। আর গ্রুপ বিহেভিয়ারের সংজ্ঞাটা হচ্ছে কি who interact with one another। কার সাথে? ওই যে কালেকশন অফ পিপল, একজন আরেকজনের সাথে যে বিহেভ করতেছে সেটাই হচ্ছে কি আপনার মানে বিহেভিয়ার, গ্রুপ বিহেভিয়ার। এখন আসেন accept right and obligation as member and who share a common identity। এটা হচ্ছে ওই যে সংজ্ঞাটা গ্রুপের, এর সাথে অ্যাড আছে বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে গ্রুপের, যেটা হচ্ছে ফর্মাল সোশ্যাল স্ট্রাকচার, ফেস টু ফেস ইন্টারাকশন, টু অর মোর পারসন। মানে ফর্মাল একটা সোশ্যাল স্ট্রাকচার থাকবে গ্রুপ হতে গেলে। কারণ গ্রুপ হতে গেলে হচ্ছে কি একটা অর্গানাইজেশন যেমন আপনাকে একটা গ্রুপ করে দিল, কোন গ্রুপ? কেয়ার একটা ডিপার্টমেন্টের একটা গ্রুপ করে দিল যে এই গ্রুপ হচ্ছে এটার জন্য রেসপন্সিবল। তারপরে হচ্ছে কি ধরেন ব্রাঞ্চে একটা গ্রুপ করে দিল যে এরা হচ্ছে বিজনেস ডেভেলপ করবে, এরা হচ্ছে কি অপারেশনটা দেখবে, এরা হচ্ছে ক্যাশ ডিপার্টমেন্ট দেখবে, তো এরকম করে একটা গ্রুপ দিয়ে দিল। ফেস টু ফেস ইন্টারাকশন, ওদের মধ্যে ফেস টু ফেস ইন্টারাকশন থাকতে হবে। টু আর মোর পারসন, অবশ্যই একজনের বেশি লোক হইতে হবে। কমন ফেট, একটা কমন মানে গোল থাকতে হবে। তারপরে হচ্ছে কি ইন্টারডিপেন্ডেন্স, একজন আরেকজনের উপর কি ডিপেন্ডেন্স থাকতে হবে। সেলফ ডেফিনিশন এজ এ গ্রুপ, সেলফ ডেফিনিশনটা হচ্ছে কি আপনার নির্দিষ্ট কোনো দায়িত্ব থাকতে হবে যে আপনি আসলে কি কাজ করছেন গ্রুপে। রিকগনিশন বাই আদার, অন্যজন আপনি যদি ভালো কাজ করেন সেটা একটা স্বীকৃতি দিবে। এগুলো হচ্ছে গ্রুপের কিছু ক্রাইটেরিয়া। বেসিক্যালি এটা যদি আসে তাহলে আসবে হোয়াট ইজ গ্রুপ এন্ড হোয়াট ইজ গ্রুপ বিহেভিয়ার, এটাই। যদি বলো যে বেসিক হোয়াট আর দ্য বেসিক ক্রাইটেরিয়া, খুব কম আসে, যদি আসে তাহলে হয়তো 2-3 মার্কে থাকবে, জাস্ট পয়েন্ট গুলো লিখে দিবেন। তারপরে আসেন হচ্ছে গ্রুপ ডাইনামিক। গ্রুপ ডাইনামিক কোনটা? গ্রুপ ডাইনামিকটা দেখেন সেটা হচ্ছে কি in group dynamic the behavior of the individual influences the behavior of other individuals in the group। আচ্ছা, গ্রুপ ডাইনামিক্স
ডাইনামিক্স মানে হচ্ছে কি আমরা জানি যে মানে মুভেবল, যেটার ভিতরে গতি আছে। আর গ্রুপ ডাইনামিক্সটা হচ্ছে কি ওই যে গ্রুপের যে আপনার বিহেভিয়ারটা আছে, এই জিনিসটা হচ্ছে কি অন্যজনকে যে ইনফ্লুয়েন্স করতেছে, প্রভাবিত করতেছে, তখন কিন্তু এটা মুভ করতেছে। দেখেন বিহেভিয়ারটা মুভ করতেছে। ধরেন একজন এমপ্লয়ি একটা কাজ নিয়ে খুবই আনস্যাটিসফাইড, মানে একটা হয়তো এইচআর থেকে একটা পলিসি ইমপ্লিমেন্ট করলো। এখন ওই এমপ্লয়ি হচ্ছে কি এটা খুব ডিমোটিভেটেড হয়ে গেছে যে এটা করা ঠিক হয় না। তখন সে তার আরেকজন কলিগের সাথে বলল যে ভাই দেখছেন এই পলিসিটা করা কি ঠিক হয়েছে, এটা তো আমাদের জন্য ভালো হবে না ইন দ্য লং রান। তখন দেখেন এটা কিন্তু স্পিড ছড়াই গেছে, ছড়িয়ে তখন আরেকজনের কাছে গেল, সে আরেকজনের কাছে ছড়ালো। এভাবে করে কিন্তু একটা গ্রুপ ডাইনামিক্স, মানে গ্রুপের ভিতরে যে একজন আরেকজনের কাছ থেকে ইনফরমেশন গুলা পাস হচ্ছে, কমিউনিকেট হচ্ছে, এবং এই যে মুভ করতেছে ইনফরমেশন গুলা, এটা হচ্ছে কি অন্যজন যে আছে গ্রুপে তাকে হচ্ছে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। এটাই হচ্ছে গ্রুপ ডাইনামিক। তারপরে আসেন অর্গানাইজেশন বিহেভিয়ার ইন দ্য কনটেক্সট অফ ব্যাংক। এবার আমরা একবারে টু দা পয়েন্টে চলে আসছি। টু দা পয়েন্টে কোনটা, যে অর্গানাইজেশন বিহেভিয়ার ইন দ্য কনটেক্সট অফ ব্যাংকে অর্গানাইজেশন বিহেভিয়ার কি। এটা হচ্ছে কি প্রশ্ন আসতে পারে কিভাবে, আগে এটা বুঝতে হবে। কোশ্চেনে আসতে পারে যে হোয়াট আর দা অর্গানাইজেশন বিহেভিয়ার, না ডিসকাস অর্গানাইজেশন বিহেভিয়ার ইন দ্য কনটেক্সট অফ ব্যাংক, এভাবে আসতে পারে। অথবা আসতে পারে ডিসকাস অর্গানাইজেশন বিহেভিয়ার ইন রেসপেক্টিভ অফ ব্যাংকস ইন বাংলাদেশ, এটা দিয়ে দিতে পারলো। তারপরে আর কি হইতে পারে যে আরো হইতে পারে কি হবে, আচ্ছা এগুলো আমি আরো কত রকমের কোশ্চেন হতে পারে বা কি হবে আমি আর তো সাজেশন দেওয়ার সময় আপনাদেরকে দিয়ে দিব। এখন আসেন এখানে বাংলাদেশের কনটেক্সটে অর্গানাইজেশনাল বিহেভিয়ার গুলার যে কিছু অ্যাসপেক্ট আছে বা কনটেক্সট আছে, এই জিনিসগুলো আমরা দেখি। প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন দিলাম, তারপরে দেখেন খুব বেশি জিনিস না, অল্প কটা জিনিস দিছি আমি। দেখেন এই 3টা পয়েন্ট দিছি, যে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট এন্ড মোটিভেশন। এখন যে অর্গানাইজেশনের যে বিহেভিয়ার, এটা আসলে এমপ্লয়ীদের এঙ্গেজ করতে হবে এবং তাদেরকে কি মোটিভেটেড রাখতে হবে। কেন? কারণ হচ্ছে আপনার হচ্ছে যদি আপনি এমপ্লয়ীদেরকে যদি ধরে রাখতে চান, এমপ্লয়ীদেরকে কাছ থেকে যদি বেস্ট আপনি রিটার্নটা পেতে চান, তাহলে হচ্ছে কি এমপ্লয়ীদের যে এঙ্গেজমেন্ট আছে আপনার প্রতিষ্ঠানে, হচ্ছে কি ওই এঙ্গেজমেন্টটা, এমপ্লয়ি এঙ্গেজমেন্টটা বাড়াইতে হবে। সাথে সাথে তাদেরকে হচ্ছে মোটিভেটেড করতে হবে। এই মোটিভেশনটা কি হতে পারে, এটা ফাইন্যান্সিয়াল হতে পারে, নন ফাইন্যান্সিয়ালি হতে পারে। ফাইন্যান্সিয়াল কিরকম, আপনার স্যালারি আপনাকে বাড়িয়ে দিল, আপনার মেডিকেল ফ্যাসিলিটিস দিল, আপনাকে হচ্ছে কি ব্রাঞ্চে দেখা যায় হেড অফিসে অনেক ব্যাংকের হচ্ছে জিমনেশিয়াম সেন্টার থাকে, তো আপনাকে ওই জিম করার সুযোগ দিল ফ্রিতে। তারপরে হচ্ছে কি আপনার দেখা গেল যে আপনার ফ্যামিলির জন্য হচ্ছে কি দেখা ইন্স্যুরেন্স একটা পলিসি, মানে ফ্রি মেডিকেল একটা পলিসি করলো। তো এগুলো হচ্ছে মোটিভেশন, মানে কিছু হতে পারে ফাইন্যান্সিয়াল, কিছু হতে পারে নন ফাইন্যান্সিয়াল। আর এমপ্লয়ি এঙ্গেজমেন্টটা হইতে পারে, এই এঙ্গেজমেন্টটা কিভাবে হইতে পারে, আপনি একটা তাকে রেসপন্সিবিলিটি দিলেন, অথবা মানে একটা হায়ার অথরিটি দিলেন, এভাবে করে আপনি তাকে এঙ্গেজমেন্ট করতে পারেন, অথবা তাদের এমপ্লয়ীদের ডিসিশন চাইতে পারেন। তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে এগুলো কিন্তু খুব ভালোভাবে করে থাকে। কারণ হচ্ছে ব্যাংকগুলো কি করে, একটা ইথিক্যাল স্ট্যান্ডার্ড ফলো করে, ইথিক্যাল স্ট্যান্ডার্ড ফলো করে, রেগুলেটরি রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে কি ফলো করে। তার মানে এগুলো ফলো করার মাধ্যমে সে কিন্তু এমপ্লয়ীদের এঙ্গেজমেন্ট করে এবং আর সাথে সাথে কি হচ্ছে কি এমপ্লয়ীদের মোটিভেট করে থাকে। তারপর আসেন লিডারশিপ এন্ড কমিউনিকেশন। বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে সেগুলা হচ্ছে কি আপনার যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার আছে, মানে তাদের যে বিহেভিয়ার, অর্গানাইজেশনাল বিহেভিয়ার মানে হচ্ছে কি এখানে হচ্ছে ওই ব্যাংকের বিহেভিয়ারটা, যে ব্যাংক ইন বাংলাদেশ নিড টু হ্যাভ ইফেক্টিভ লিডারশিপ এন্ড কমিউনিকেশন প্র্যাকটিস। বাংলাদেশে যে ব্যাংকিং এর যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেটাকে অবশ্যই হচ্ছে কি লিডারশিপ এন্ড কমিউনিকেশন প্র্যাকটিস থাকতে হবে। যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার যে থিওরি এন্ড প্র্যাকটিস আছে সেগুলো যদি ব্যাংকগুলো যদি মেনে চলে তাহলে, অথবা অ্যাডাপ্ট করে, তাহলে হচ্ছে কি তাদের কমিউনিকেশন গুলো ভালো হবে। তারা হচ্ছে কি স্টেক হোল্ডার যারা আছে এদেরকে ভালো ভালো মানে আপনার কি বলে বেনিফিট দিতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে কি আপনার ব্যাংকগুলো করে থাকে এবং ব্যাংকগুলোর করা উচিত লিডারশিপ এবং কমিউনিকেশনটা। কারণ এই লিডারশিপ এবং কমিউনিকেশনটা যদি থাকে তাহলে আলটিমেট বেনিফিশিয়াল কে হবে, আলটিমেট বেনিফিশিয়াল হবে স্টেক হোল্ডার। আর স্টেক হোল্ডার কারা, স্টেক হোল্ডার হচ্ছে কি ওই যে শেয়ার হোল্ডাররা, এমপ্লয়ি, কাস্টমার, রেগুলেটর, ইনভেস্টর, তারপরে সবাই হচ্ছে কিন্তু আমার স্টেক হোল্ডার একটা ব্যাংকের। এরপর আসেন ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন। ডাইভার্সিটি কোনটা, ডাইভার্সিটি বললাম যে ওই যে বললাম মুভেবল, মানে হচ্ছে মুভ করে অথবা চেঞ্জ হয়। এখন আর ইনক্লুশন কোনটা, ইনক্লুশন হচ্ছে কি আসলে অ্যাবজর্ব করা, মানে কোন একটা জিনিস আপনি অ্যাবজর্ব করবেন, ডাইভার্সিফাইড হবে,
ডাইভার্সিফাইড হয়ে এটাকে আবার অ্যাবজর্ব করবেন, এটাকে আবার নিবেন, ইনক্লুড করবেন আপনার প্রতিষ্ঠানের ভিতরে। তাহলে আমাদের বাংলাদেশে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো হচ্ছে কি আপনার যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, টেকনোলজিক্যাল ফ্যাক্টরস আছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস আছে, এই যে অথবা ফিউচার চেঞ্জ আছে, এই জিনিসগুলোকে হচ্ছে কি আপনার এই জিনিসগুলোর জন্য কি ডাইভার্সিফাইড হতে হবে, এবং যেগুলো হচ্ছে কি আমাদের ব্যাংকের জন্য অথবা প্রতিষ্ঠানের জন্য, বাংলাদেশের প্রতিষ্ঠানের জন্য উপকারী, তাকে হচ্ছে ইনক্লুড করতে হবে। দেখেন এখানে যে টুকটাক কথা লেখা আছে যে the banking industry plays a vital role in shaping the world economy, and the change in the key environment factor in the long run has forced the industry to embrace the shape and competition. Therefore, by studying, predicting future changes and development, bank can align their competitive position, and this development will foresight knowledge. আচ্ছা দেখেন এই ইংলিশটা একটু কঠিন হয়ে গেছে, আপনি একেবারে সহজ করে লিখতে পারবেন আবার আরো, যে ওই ডাইভার্সিটির কথা আমি বলছি, ওই ডাইভার্সিটির কথা লিখবেন যে ডাইভার্সিটি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ব্যাংকগুলো অ্যাকসেপ্ট করে। তারপর হচ্ছে যে ইনক্লুশন আছে, সেই ইনক্লুশন গুলাও ব্যাংকগুলো অ্যাকসেপ্ট করে এবং করা উচিত, কারণ হচ্ছে কি টেকনোলজিক্যাল যে ভাই এটার মূল থিমটা কি, মানে ডিএনআই মানে ডাইভার্সিটি এন্ড ইনক্লুশনের মূল থিমটা কি আসলে? সরি বস আমি বুঝতে পারি না মানে থিমটা কি, মানে মূল সামারিটা কি ডাইভার্সিটি এন্ড মূল ইনক্লুশন? সামারিটা দুইটা লাইনে, এখানে ইংলিশটা আসলে একটু কঠিন হয়ে গেছে, আর সহজ করে দেওয়া দরকার ছিল। মূল দুইটা লাইন সামারি হচ্ছে কি যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি যেটা আছে, যদি এটার কনটেক্সটটা আপনি যান, সেটার ডাইভার্সিটিতে হবে হচ্ছে কি মানে আপনার যে চেঞ্জটা আছে ওই চেঞ্জটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, মানে ডাইভার্সিফাইড হইতে হবে, মুভেবল হইতে হবে। যেমন একটা আহ সরকারি ব্যাংকগুলো এখন কি হচ্ছে যে ওরা এখনো কি ডাইভার্সিফাইড হতে পারতেছে না, টেকনোলজি অ্যাডভান্টেজ করতে পারতেছে না, ওদের ওয়ার্ক এনভায়রনমেন্টটাকে এখনো মানে আপ টু দি মার্ক করতে পারে নাই। তো সেটা হচ্ছে কি ব্যাংকিং ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে উচিত এরকম ডাইভার্সিফাই করার জন্য, মানে হচ্ছে কি এর সাথে সাথে আরো একটা ডাইভার্সিফাই আপনি বলতে পারেন যে আগে একটা দেখা হলো যে ক্যাশ অফিসার একজন জয়েন করছে, সে সারা জীবন ক্যাশই করে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু ডাইভার্সিফাইড হলো না। দেখা গেলো যে এখন অনেকগুলো ব্যাংক আছে তারা ইউনিভার্সাল অফিসার রিক্রুট করে, যে কাজ করবে, যে ক্যাশে কাজ করবে, সে জিবিতে কাজ করবে, সে একই সাথে লোনও প্রসেস করতে পারবে, সে বিজনেস ডেভেলপমেন্ট করতে পারবে, দেখেন ডাইভার্সিফাইড হয়ে গেল। আর ইনক্লুশন কোনটা বস, ইনক্লুশন হচ্ছে কি এই যে জিনিসগুলোকে অ্যাবজর্ব করে নেয়া, মানে ডাইভার্সিটিটাকে অ্যাবজর্ব করে নেয়া, ডাইভার্সিটিটাকে ইনক্লুড করে ফেলা অ্যাজ এ কোড অফ কন্ডাক্ট হিসাবে, অ্যাজ এ ফাংশনাল স্ট্রাকচার হিসাবে, এই জিনিসগুলো হচ্ছে ইনক্লুশন। যে আপনি আপনার চেঞ্জ গুলো, ফিউচার যে চেঞ্জ গুলো আসবে এগুলাকে হচ্ছে কি আপনি আপনার কোড অফ কন্ডাক্ট অথবা আপনার পলিসিতে নিয়ে নেওয়া হচ্ছে কি ইনক্লুশন। এবং আমাদের ব্যাংকের গুলা পরিষ্কার লিখে দিতে পারেন যে আমাদের ব্যাংক গুলার হচ্ছে কি বাংলাদেশে এখন হচ্ছে কি এই ডাইভার্সিটি এবং ইনক্লুশনের ভিতরে চলে আসছে, ওরা হচ্ছে এগুলো মানে আপনার ইমপ্লিমেন্ট করার ট্রাই করতেছে অনেকগুলো ব্যাংক, এবং এটা সফল হয়ে গেছে। এইভাবে আপনি বানিয়ে লিখতে পারেন। দেখেন অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট বেশিরভাগ হচ্ছে কি বানিয়ে লেখার জিনিস, এখানে সবকিছু আপনি মুখস্থ করতে পারবেন না, কারণ এখানে অনেক টুকটাক পড়াশোনা আছে এবং সবকিছু মুখস্থ থাকবে না। কি জিনিসটা মনে রেখে আপনি হচ্ছে কি আপনার নিজের ভাষায় বানিয়ে যতটুকু পারেন লিখে দিবেন। তার মানে দেখেন এখানে হচ্ছে কি আপনার মডিউল 1 শেষ, এখান থেকে এই যে যা পড়াইছি দেখেন মডিউল 1 থেকে এইখান থেকেই হচ্ছে দুইটা কোশ্চেন আসবে, মানে 40 মার্কসের কোশ্চেন আনসার আপনারা পেয়ে যাবেন আশা করি, যদি কোনো ধরনের আসলে ভাগ্য খুব একটা খারাপ না হয় আর কি। তাহলে আজকে আরেকটা ছোট চ্যাপ্টারের কিছু অংশ পড়ে ফেলবো যতটুকু পারি, এর ভিতরে জাস্ট একটা মিনিটের বিরতি, আমি জাস্ট একটা বিরতি নিচ্ছি। হুম। আচ্ছা আমি আরেকটা স্ক্রিন শেয়ার করি। এটা হচ্ছে মডিউল 5।
স্ক্রিনটা দেখা যাচ্ছে? মিজান ভাই কি আছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। স্ক্রিনটা দেখেন। এটা হচ্ছে 5 নাম্বার, যেটা অর্গানাইজেশনাল যে ইথিক্স এবং কোড অফ কন্ডাক্ট নিয়ে কথাবার্তা বলবো। ইথিক্স এবং কোড অফ কন্ডাক্টের সাথে কিন্তু আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত। কেন পরিচিত? কারণ অর্গানাইজেশনের যে ইথিক্স আছে, এই ইথিক্স এর উপরে দেখা যায় প্রায় ব্যাংকগুলো ট্রেনিং অ্যারেঞ্জ করে যে ইথিক্স এবং কোড অফ কন্ডাক্টের উপরে। এবং প্রত্যেকটা ব্যাংকের কিন্তু কোড অফ কন্ডাক্ট আছে, এবং সবাই যারা ব্যাংকে জয়েন করার সময় একটা কোড অফ কন্ডাক্টের হচ্ছে কি আপনার একটা হুঁশিয়ার দিয়ে দেয় যে এটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট, অথবা সিস্টেমে আপলোড করা থাকে কোড অফ কন্ডাক্ট কি হবে। তাহলে এই জিনিসটা একবারে আপনাদের জন্য সহজ হবে পরীক্ষা আনসার করা, যদি না খুব ডিফিকাল্ট টাইপের কোশ্চেন করে। ডিফিকাল্ট টাইপের কোশ্চেন করলেও আপনার হাতে দেখবেন এগুলো থাকে, এগুলো থেকে আপনি রিলেট করে লিখে দিতে পারবেন। খুব ডিফিকাল্ট কোশ্চেন আসার কিছুই নাই। খুব ছোট একটা মডিউল, অল্প কটা কোশ্চেন, চেষ্টা করবেন এখান থেকে আনসার করার, কারণ হচ্ছে সহজ তো। একবারে ছোট করে শিখি আমরা, ইথিক্স মানে কি মিজান ভাইয়া? আছেন নাকি মিজান ভাইয়া? মিজান ভাইকে টাচ পাওয়া যাচ্ছে না। যাই হোক, ইথিক্স মানে হচ্ছে কি একদম সহজ, কোনটা সঠিক, হোয়াট ইজ রং এন্ড রাইট। রং এন্ড রাইট। এই যে মিজান ভাই একবারে সহজ করে দিছে যে কোনটা রাইট কোনটা রং, এটা হচ্ছে ইথিক্স। এই জিনিসটাই হচ্ছে জাস্ট মাথায় রাখবেন, বাকিটুকু হচ্ছে কি নিজের মতো করে লিখে দিবেন, লিখে দিলে হয়ে গেল। মানে ethics refers to the moral principle and values that guide human behavior and decision making. এখন এটাও বলে গেলে আপনার সমস্যা নাই। আপনার হচ্ছে আপনি মনে রাখবেন যে ethics refers to considering what is right or wrong or good or bad, এই জিনিসটাও যদি লিখে দিতে পারেন হয়ে গেল। কিন্তু একদম আপনার যদি বইয়ের ভাষা লিখতে চান তাহলে ethics refers to the moral principles and values that guide human behavior and decision making. আচ্ছা, এটা এই আপনার সংজ্ঞাটা একটু বুঝলে দেখেন, মানে এটা মোরাল বিহেভিয়ার কেন? কারণ আপনার মানে দেখবেন একটা প্রতিষ্ঠানের ভিতরে যার মোরাল বিহেভিয়ার ভালো, যার আসলে কি যে ইথিক্যাল মানে খুব ভালো চিন্তা করে, উনি কিন্তু মানে সবার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। আবার দেখবেন যদি সে মানে সেলফ সেন্টার্ড হয়, সে যদি একটু মানে কি বলে মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, অথবা অন্যদের কথা চিন্তা করে না, ইথিক্যালি উনি যিনি ভালো না, তিনি দেখবেন নিজের কথা চিন্তা করে, উনি যে ডিসিশন গুলো মেক করবে তখন কিন্তু দেখবেন মেক করতেছে নিজের কথা চিন্তা করে সবসময়। এবং উনি কিন্তু মানে মানে এট এ টাইম যেমনটা হচ্ছে ওনার যে আন্ডারে যারা কাজ করতেছে তাদের কথা যেমন খুব একটা চিন্তা করে না, এট এ টাইম উনি কিন্তু অর্গানাইজেশনের কথাও চিন্তা করে না, উনি সবসময় চিন্তা করে যে আমি কিভাবে লাভবান হবে। তো এই জিনিসটা কিন্তু এই কারণে বলতেছে মানে ethics refers to the moral principles and values that guide human behavior and decision making. কারণ হিউম্যান বিহেভিয়ার এথিক্সটা এদিকে যদি ভালো হয় তাহলে তার হিউম্যান বিহেভিয়ারটা ভালো হয়, আবার ডিসিশন মেকিংটা ভালো হবে। আর যদি মানে উল্টাটা হয় তাহলে ওই দুইটাই উল্টাই হবে। সে কারণে বলতেছে ইট ইনভলভস কনসিডারিং হোয়াট ইজ রাইট, রং, গুড অর ব্যাড। মানে এথিক্সটা বুঝতে পারছেন। এখন একটা ধরনের এক্সাম্পল দিই যে এথিক্সটা কিভাবে কাজ করে। যেমন disclosing all relevant information to its customer about product, including any potential risks or limitation, is essential, while distorting information about a product is unethical. আচ্ছা, এটা ধরেন এই যে প্রোডাক্টের কথাই বললাম, আজকে একটা এক্সাম্পল দিই। আমি একটা ডিফেস করছিলাম একটা ব্যাংকের নাম বলবো না। আমার যে কোনো কারণে একটু টাকা পয়সা দরকার হয়েছে, আমি ওনাকে ফোন দিলাম যে ভাই ডিফেসটা ভেঙে ফেলবো। বলে যে আপনার তো অনেকগুলো টাকা লস হয়ে যাবে, কারণ হচ্ছে কি এটা তো আপনার 6 বছর হচ্ছে, আপনি তো মিলিয়নিয়ার স্কিম করছেন 10 বছরের জন্য। আমি বললাম যে ভাই এটা তো থাকে, আপনি তো সেভিংস রেটে আমাকে কিছু দেওয়ার কথা, কারণ আমার তো একটা ম্যাচুরিটি হয়েছে। সাধারণত সবগুলা ব্যাংকে হচ্ছে কি এটা 3 বছরের একটা ম্যাচুরিটি পাওয়া যায় আর 5 বছরের একটা ম্যাচুরিটি পাওয়া যায়, তখন তো ওই ম্যাচুরিটি তো হিসেবে তো আমি টাকা পাই। বলে যে না ভাই আমাদের এখানে এরকম সিস্টেম নাই, আমাদের এখানে যদি আপনি ম্যাচুরিটি আগে ভেঙে ফেলেন কোনো টাকা পাবেন না, উল্টা পাবেন। তাহলে দেখেন ওই যে ডিফিএস খোলার সময় উনি কিন্তু এটা ডিসক্লোজ করে নাই, তার মানে এটা কিন্তু আনএথিক্যাল, ইথিক্যাল না। করার সময় হয়তো আমাকে একটা বুঝিয়ে দরকার ছিল অথবা বলে দেওয়ার দরকার ছিল, আপনি যদি মাঝপথে ভেঙে ফেলেন তাহলে কিন্তু কোনো বেনিফিট পাবেন না, তার মানে এটাও কিন্তু এক ধরনের আনএথিক্যাল। তাহলে ডিসক্লোজিং কি 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 করতে হবে এই ক্ষেত্রে? মানে আপনার রেলেভেন্ট যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো হচ্ছে কাস্টমারকে ডিসক্লোজ করতে হবে। এই ডিসক্লোজ করাটাই হচ্ছে কি আসলে ইথিক্যাল, মানে ইথিক্স আপনার হচ্ছে কি আপনার ব্যাংকের আপনার কাজের জন্য ইথিক্স হচ্ছে এইটা।
তারপরে আবার দেখেন এই সবকিছু আবার ডিসক্লোজ করা যাবে না। আপনি এই ইনফরমেশন ডিসক্লোজ করছেন, আবার দেখা যাবে অন্য ইনফরমেশন ডিসক্লোজ না করাই হচ্ছে ইথিক্যাল। যেমন একজন কাস্টমার আসলো মিজান ভাইয়ের কাছে, এখন ওই কাস্টমার এসে বললো যে সাখাওয়াত ভাইয়ের অ্যাকাউন্টটা হচ্ছে এইটা, অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে আমাকে একটু বলুন তো। এখন মিজান ভাই যদি অকাতরে ওনাকে আমার ব্যাংকের ব্যালেন্স বলে দেয়, তাহলে তখন কি হবে? তখন কিন্তু টোটালি আনএথিক্যাল। তার মানে কিছু জিনিস ডিসক্লোজ করতে হবে, কিছু জিনিস হাইড করতে হবে। মানে কোনটা হাইড করতে হবে, কোনটা মানে কোনটা মানে হাইড করতে হবে আর কোনটা ডিসক্লোজ করতে হবে, সেটা বেস্ট করবে সিচুয়েশনের উপরে। আর ওইটাই হচ্ছে কি ইথিক্যাল, মানে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা রাইট এবং কোনটা রং বুঝতে পারাটাই হচ্ছে ইথিক্স। আর অর্গানাইজেশনাল এথিক্স কোনটা, যে অর্গানাইজেশনাল যে যে মানে আমরা এর আগে বলতেছিলাম কি যে মোরাল প্রিন্সিপাল, মানে একটা ব্যক্তির যে মোরাল প্রিন্সিপাল আছে এগুলা। এখন অর্গানাইজেশনাল যে এথিক্স কোনটা, যে অর্গানাইজেশনাল যে মানে মোরাল প্রিন্সিপাল আছে, ভ্যালুস আছে, যেটা হচ্ছে তার ডিসিশন মেকিং এবং তার ডিসিশন মেকিং অথবা তার বিহেভিয়ারটা একদম ওভারঅল ডিপেন্ড করে, সেগুলাকে বলা হবে অর্গানাইজেশনাল এথিক্স। মানে অর্গানাইজেশনাল কিছু মানে প্রিন্সিপাল থাকে, অর্গানাইজেশনাল কিছু ভ্যালু থাকে, যেগুলো হচ্ছে কি ওই অর্গানাইজেশনটাকে গাইড করে তাকে হচ্ছে কি ডিসিশন মেক করার ক্ষেত্রে পুরো একটা অর্গানাইজেশনের জন্য। আর এইটাই হচ্ছে কি অর্গানাইজেশনাল এথিক্স। মানে তার কিছু দেখবেন একটা অর্গানাইজেশন একটা সেট অফ স্ট্যান্ডার্ড থাকবে, অথবা সেট অফ বিহেভিয়ার থাকবে, কোড অফ কন্ডাক্ট থাকবে। ওই কোড অফ কন্ডাক্ট গুলো হচ্ছে কি আসলে একটা অর্গানাইজেশনের ইথিক্স, যে এগুলোর উপর বেস্ট করে সে ডিসিশন মেক করবে। এগুলো হচ্ছে তার প্রিন্সিপাল, যে এগুলোর উপর বেস্ট করে সে ডিসিশন নেবে, কোন এমপ্লয়িকে কি বেনিফিট দিবে, কি ইনসেনটিভ দিবে, কি ধরনের এমপ্লয়ি রিক্রুট করবে, হায়ার করবে। এই জিনিসগুলো হচ্ছে তার অর্গানাইজেশনাল ইথিক্স এর উপর বেস্ট করে সে করে থাকবে। তার মানে অর্গানাইজেশনাল ইথিক্স কোনটা, একটা অর্গানাইজেশনের যে মোরাল প্রিন্সিপাল আছে, ভ্যালু আছে, এগুলো হচ্ছে কি অর্গানাইজেশনাল ইথিক্স। আর এগুলো হচ্ছে একটি গাইড করে একটা অর্গানাইজেশনকে তার ডিসিশন মেক করার ক্ষেত্রে। তার মানে বুঝতে পারছেন, এটা হচ্ছে অর্গানাইজেশনাল ইথিক্স। আর অর্গানাইজেশনাল ইথিক্স এর কিছু স্পেক্ট আছে, অথবা যেগুলো হচ্ছে কি আপনি যখন অর্গানাইজেশনাল ইথিক্স নিয়ে কাজ করবেন তখন হচ্ছে এই যে ফ্যাক্টর গুলো আছে এগুলো হচ্ছে কনসিডার করতে হবে। কোন কোন ফ্যাক্টর গুলো কনসিডার করতে হবে? এই যে ফ্যাক্টর গুলো পয়েন্ট আকারে দিয়েছি, যে ইথিক্যাল লিডারশিপ, লিডারশিপটা ইথিক্যাল হতে হবে। ইথিক্যাল কালচার, অর্গানাইজেশনাল যে একটা কালচার আছে সেটা হচ্ছে হইতে হবে ইথিক্যাল, আনইথিক্যাল কোনো কালচার থাকতে হবে না, থাকতে পারবে না। কমপ্লায়েন্স উইথ ল এন্ড রেগুলেশন, যে অর্গানাইজেশনাল যে ল কমপ্লায়েন্স আছে সেগুলো হচ্ছে ল এন্ড রেগুলেশন অনুসারে হইতে হবে। ইথিক্যাল ডিসিশন মেকিং, ডিসিশন মেকিংটা হইতে হবে ইথিক্যাল, এটা বায়াসড হতে পারবে না। বায়াসড মানে ওই যে মানে সেলফ মানে নিজের কথা চিন্তা করে, অথবা হচ্ছে কি আত্মকেন্দ্রিক, অথবা হইতে পারে কি যে কোনো একটা স্পেসিফিক পারপাস, যেটা হচ্ছে কি আসলে ব্যক্তি পারপাস সার্ভ করে, অথবা আহ অন্য কোনো উদ্দেশ্যে মানে অসৎ উদ্দেশ্যে হচ্ছে কি পারপাস সার্ভ করবে, এরকম হইতে পারবে না। ইথিক্যাল ডিসিশন মেকিং হইতে পারবে, হইতে হবে। তারপর হচ্ছে ইথিক্যাল কমিউনিকেশন, কমিউনিকেশন গুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি ইথিক্যাল হইতে হবে, মানে রাইট রং ওর উপর বেস্ট করে হচ্ছে কি কমিউনিকেশনটা হইতে হবে। কোনো মিস কমিউনিকেশন থাকতে পারবে না, যেরকমটা আমরা বলেছিলাম যে আমি ডিফেস করছিলাম, এখন আমার অলমোস্ট 6 বছর হয়ে গেছে, আমাকে বলতেছে যে কোনো আপনি প্রফিট পাবেন না, আপনি যে টাকাটা আছে সে টাকাটা মূল টাকাটাই পাবেন। তো এটা হচ্ছে কি আসলে ইথিক্যাল কমিউনিকেশন হইলো না এখানে। তো কমিউনিকেশনটা হইতে হবে ইথিক্যাল। তো এগুলো হচ্ছে কি এই কটা পয়েন্ট হচ্ছে কি আপনার যে অর্গানাইজেশনাল যে ইথিক্স আছে সেগুলো হচ্ছে কি মানে ফর্মুলেট করার জন্য, ফর্মুলেট করতে, অথবা সেগুলো হচ্ছে কি যে তার হচ্ছে কিছু জিনিসপত্র অ্যাসপেক্ট আছে সেগুলো এই সব ফ্যাক্টরস গুলোর উপরে ডিপেন্ড করে, অথবা এই ফ্যাক্টর গুলো কনসিডার করতে হবে। মনে রাখবেন যখন অর্গানাইজেশনাল ইথিক্স যদি পরীক্ষা আসে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ইন অর্গানাইজেশনাল ইথিক্স, অর্গানাইজেশনাল ইথিক্স কনসিডার করার জন্য কোন ফ্যাক্টরস গুলো দরকার, তাহলে অর্গানাইজেশনাল ইথিক্স কনসিডার করার জন্য 96 এ চলে আসছেন। হ্যাঁ আপনারা কিন্তু ওই যে যখন পড়বেন তখন কিন্তু এটা কোন ধরনের কোশ্চেন আসতে পারে, আমি এখানে কোশ্চেন গুলো পরে দিছি, কিছু কোশ্চেন স্যাম্পল কোশ্চেন, আপনি যখন পড়বেন তখন কিন্তু দেখবেন যে এটা ঠিক কত মানে কত ভাবে আসতে পারে। ওটা কিন্তু মাথায় থাকবে। পরীক্ষার হলে অনেক সময় ব্রেন কাজ করে না, কারণ দ্রুত পরীক্ষার হলে যে আনসার করতে হয়, তো সেখানে অনেক সময় ব্রেন কাজ করবে না যে আসলে এটা কোনটা কোশ্চেন। কিন্তু এর আগে থেকে যদি আপনি ধরে নেন যে ভাই এই কোন ধরনের প্রশ্নটা 96 এ চলে আসছে। চলে আসছে, 96 জি। হ্যাঁ এটা তাহলে এটা আছে নিয়ে আমার খেয়াল নাই তাহলে। অর্গানাইজেশন ইথিক্স কি এন্ড কি কি হিসেবে কি হিসাবে আসছে যদি একটু বলতে পারো? ডিফাইন ইথিক্স এন্ড অর্গানাইজেশন ইথিক্স। ও তাহলে তো চলে আসছে, তারপরে আর কি আসছে এর সাথে? এটাই দিছে 6 নম্বর আনসারে এই দুটোই দিছে। তার মানে এটা নিয়ে আর একটু বেশি নাগাটাই। হ্যাঁ
আরেকটা দিছে, what is organizational code of conduct? What factors should be considered in formulating a sound organizational code of conduct? ওহো, তার মানে তো এটাই, এই যে প্রথমে এটা, তারপরে এই যে এটা, যে কোন ফ্যাক্টর গুলো কনসিডার করবে, তার মানে এগুলো চলেই আসছে। আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি না করি, পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশনাল ইথিক্স। এটা কি আসছে বস? ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশনাল ইথিক্স। না আসলে এটা মানে তার মানে তার মানে এটার ভিতরে কিন্তু ভালো এমফাসাইজ করবেন, বুঝছেন? কারণ এখানে কিন্তু কোশ্চেন বেশি নাই, 4-5টা কোশ্চেন আছে, তো 3টা কোশ্চেন চলে আসে, আর 2টা কোশ্চেন তো আসবে, আর যেগুলো হচ্ছে বাকি থাকলো ওইগুলো থেকে একটা আসবে। মানে এটা এটা কিন্তু আপনি একবারে বেশ ভালোভাবে এগুলো এই মডিউলটা পড়বেন। এখান থেকে অল্প কটা 5-7টা কোশ্চেন আছে, 5-6টা, এখান থেকে যদি 3টা কোশ্চেন এসে যায় তাহলে বাকি থাকলো 3টা। আরেকটা আসছে যে how to institutionalize ethics in banks and non-bank financial institution. ওই যে ইমপ্লিমেন্টেশনটা, কোনটা এটা? শেষের দিকে আসতেছি আমরা, শেষের দিকে আমরা আসবো, তাহলে ইমপ্লিমেন্টেশনটা তো আসবো তাহলে আমরা। তাহলে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা একটু দেখি, যে একটা অর্গানাইজেশনের ইথিক্সটা কিভাবে আপনার মানে অর্গানাইজেশনের ইথিক্স এর কেন গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কেন। তাহলে দেখেন ইম্পর্টেন্ট কেন, এবার এটা দেখেন যে ক্লিয়ার ইথিক্যাল স্ট্যান্ডার্ড। অর্গানাইজেশন ইথিক্সটা ইম্পর্টেন্ট কেন, এই পয়েন্ট গুলো কটা পয়েন্ট আছে, বেশি না, খুব অল্প কটা পয়েন্ট আছে, খুব বেশি না, তবে এটা কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে। দেখেন প্রথমটা হচ্ছে কি ক্লিয়ার ইথিক্যাল স্ট্যান্ডার্ড। অর্গানাইজেশনের যে ধরেন একটা ব্যাংকের, এটা বলতে পারে যে ব্যাংকের ইথিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি, অথবা বলতে পারে অর্গানাইজেশনের ইথিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কি কি। তো একইভাবে এখন প্রত্যেকটা অর্গানাইজেশনের কিন্তু একটা মানে একটা সেট অফ স্ট্যান্ডার্ড, কোড অফ কন্ডাক্ট থাকে, অথবা একটা ফ্রেমওয়ার্ক থাকে। কিসের ফ্রেমওয়ার্ক? যে তার স্ট্যান্ডার্ড কি, ভ্যালু কি হবে, বিলিভ কি হবে, এই জিনিসগুলা, যেগুলো হচ্ছে কি তাকে এমপ্লয়ীদেরকে গাইড করবে, অথবা যারা ডিসিশন মেক করে তাদেরকে গাইড করবে ডিসিশন মেকিং এর সময়। তো এই ডিসিশন মেকিং এর সময় যখন গাইড করে, তখন তারা কিন্তু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এ থাকে, অথবা তারা কিন্তু একটা ক্লিয়ার ওভারভিউ পায় যে কি ধরনের ইথিক্যাল স্ট্যান্ডার্ড, কি ধরনের ডিসিশন মেক করতে হবে, কি ধরনের কোড অফ কন্ডাক্ট আসলে ফর্মুলেট করতে হবে। তো এই জন্য হচ্ছে কি আপনার ওই যে আপনার ইয়েটা অর্গানাইজেশনাল ইথিক্সটা দরকার, ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে বললাম ক্লিয়ার ইথিক্যাল স্ট্যান্ডার্ড থাকার জন্য হচ্ছে কি ইম্পর্টেন্ট। ইথিক্যাল লিডারশিপ, ইথিক্যাল লিডারশিপ কোনটা? ওই যে বললাম লিডারশিপ, ভালো লিডারশিপটা তো ইথিক্যাল লিডারশিপ। মানে যে লিডার যে ম্যানেজার, যে হচ্ছে ডিএমডি স্যার, যারা আছেন, তারা যখন হচ্ছে কি ইথিক্যাল লিডারশিপ হবে, মানে কনসিডারিং সবকিছু তাদের উইথ ইন্টিগ্রিটি, অনেস্টি, এগুলো দিয়ে চিন্তা করে যখন হচ্ছে কি লিডারশিপ দিবেন, তখন সেটাকে বলা হবে ইথিক্যাল লিডারশিপ। আর এই যে মানে অর্গানাইজেশনাল যে ইথিক্স আছে, এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট হচ্ছে কি সে ইথিক্যাল লিডারশিপটাকে প্রমোট করে, সে কারণে হচ্ছে কি এই অর্গানাইজেশনাল যে ইথিক্স আছে সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। আপনি ইম্পর্টেন্টটাকে এমফাসাইজ করবেন এখানে। দেখেন আমি কি লিখছি এখানে, ইথিক্যাল অর্গানাইজেশন আর লিড বাই ইন্ডিভিজুয়াল শুড demonstrate ethical leadership. Ethical leaders act with integrity, set a positive example, and prioritize ethical consideration in their decision making. ওই যে কথাগুলো বলছি আসলে এইগুলাই এখানে লেখা হয়েছে। তো আপনি আপনার ভাষায় যদি এই ভাষাগুলো মনে না থাকে, আপনি জাস্ট আপনার ভাষায় লিখবেন যে ইথিক্যাল লিডারশিপটাকে প্রমোট করে কে, অর্গানাইজেশনের যে কোড অফ কন্ডাক্ট আছে, অর্গানাইজেশনের যে ইথিক্স আছে, সেগুলো হচ্ছে ইথিক্যাল লিডারশিপ প্রমোট করে, সে কারণে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। দেখেন আপনার মূল টার্গেট কোনটা? এটা যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, তার মানে এটাও এক ধরনের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, এবং এটাও এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স অর্গানাইজেশনাল ইথিক্স এর। কোনটা? সেটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থাকবে কিসে? একটা প্রতিষ্ঠানের ভিতরে, একটা প্রতিষ্ঠানের এনভায়রনমেন্ট, একটা প্রতিষ্ঠানের হচ্ছে কি ফ্যাসিলিটিস, একটা প্রতিষ্ঠানের হচ্ছে কি স্ট্যান্ডার্ড, এগুলো সবগুলো একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থাকবে। কিসের উপর বেস্ট করে? অনেস্টি, ইন্টিগ্রিটি, পাংচুয়ালিটি, এসবের উপর বেস্ট করে হতে পারে। এসবের উপর বেস্ট করে হচ্ছে কি তাকে হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে। ডিসক্লোজার, সবকিছু মিলাই হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থাকবে। তারপর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি কোনটা? আপনার একটা মানে কি দায়িত্ব থাকতে হবে। দায়িত্ব কোনটা? যে একজন কাজ করলো, যে কাজটা করতেছে তার নিজের এটার উপর সে নিজেই রেসপন্সিবল, এবং তার যে ফলাফল আসবে সেটার জন্য সে নিজে হচ্ছে দায়ী। এই জিনিসগুলোই হচ্ছে কি আপনার ওই যে অর্গানাইজেশনাল কোড অফ কন্ডাক্টের একটা ক্যারেক্টারিস্টিক্স। কারণ হচ্ছে কি একটা অর্গানাইজেশনাল কোড অফ কন্ডাক্টে মানে
এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে দায়িত্বটা অবশ্যই থাকতে হবে। যদি দায়িত্ব না থাকে তাহলে হচ্ছে কোনটা, তাহলে কিন্তু সে তার দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করবে না। ওই যে বললাম, মিজান ভাই আমাকে একজন অন্য ক্লায়েন্ট চলে গেল, আর মিজান ভাই কি করলো, অন্য ক্লায়েন্টকে আমার ব্যাংকের স্টেটমেন্টটা অথবা ব্যাংকের ব্যালেন্সটা বলে দিল। যদি বলে দিয়ে থাকে তাহলে কিন্তু মিজান ভাই হচ্ছে কি এটা অ্যাকাউন্টেবল থাকলো না। যদি না বলে থাকে তাহলে তো উনি অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ অ্যাকাউন্টেবল, উনি হচ্ছে কি রেসপন্সিবল, যে না সাখাত ভাইয়ের ব্যাংক ব্যালেন্স তো বলা যাবে না। এটাই হচ্ছে আসলে অ্যাকাউন্টেবিলিটি। ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি কোনটা, ওই যে আপনার যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড আছে, ইথিক্যাল মানে কোড অফ কন্ডাক্ট আছে অথবা ইথিক্স আছে অর্গানাইজেশনের, সেটা সবসময় হচ্ছে ট্রান্সপারেন্সিকে প্রমোট করে। এই ট্রান্সপারেন্সি কোনটা, ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা। এই স্বচ্ছতা কোনটা, ওই স্বচ্ছতা হচ্ছে কি, ওই যে বললাম যে কমিউনিকেশন গুলো আছে, আপনার প্রোডাক্টের কমিউনিকেশন হতে পারে, আপনার প্রোডাক্টের অ্যাড হইতে পারে, আপনার প্রোডাক্টের হচ্ছে কি যেমন একটা লোনের হচ্ছে কি ডিসবার্স করছেন, এখন এখানে কিছু হিডেন চার্জ থাকতে পারে, ওই হিডেন চার্জ বলে কোনো চার্জ থাকবে না। কোড অফ কন্ডাক্ট অনুসারে মানে ইথিক্স অনুসারে আপনার হিডেন বলে কিছু থাকবে না, আপনি সবই কাস্টমারকে ইনফরমেশন দিতে হবে যে আপনার লোন নিলে এই সার্ভিসেস আমরা কাটবো। তো এগুলো হচ্ছে কি ট্রান্সপারেন্সি। তারপর হচ্ছে কি দেখেন স্টেক হোল্ডার ওরিয়েন্টেশন, স্টেক হোল্ডার ওরিয়েন্টেশন কোনটা, বুঝেন ভাই? স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে কি মানে ওই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত তারাই আসলে স্টেক হোল্ডার। কারা কারা সম্পৃক্ত? কাস্টমার, এমপ্লয়ি, Customer, suppliers, হ্যাঁ বস, management, ম্যানেজমেন্ট, বোর্ড অফ ডাইরেক্টরস, directors, শেয়ার হোল্ডার, shareholder. জি, সবাই কিন্তু স্টেক হোল্ডার। তো এই যে স্টেক হোল্ডার মানে আপনার যে অর্গানাইজেশনাল যে ইথিক্স আছে সেটা কিন্তু মানে এদের ইন্টারেস্টটা, এদের যে ওয়েলবিং আছে এগুলোর উপর কিন্তু বেস্ট করে হইতে হবে। মানে এদের ইন্টারেস্টটাকে প্রাধান্য দিতে হবে, কারণ হচ্ছে এরা হচ্ছে কি মানে মানে এদের উপর যদি এদেরকে যদি আপনি ভালো সার্ভিস না দেন তাহলে কিন্তু আপনার অর্গানাইজেশন কিন্তু লং টার্মে টিকে থাকতে পারবে না। তো সে কারণে এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এটা অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কিসের, অর্গানাইজেশনাল ইথিক্স এর। এখানে এবার এই কথাটা এখানে বলতেছে যে ইথিক্যাল অর্গানাইজেশন কনসিডার দ্য ইন্টারেস্ট এন্ড ওয়েলবিং অফ অল স্টেক হোল্ডার, দে স্টেপ টু ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার। মানে এই ভ্যালু ফর কাদের জন্য, কাস্টমারের জন্য, এমপ্লয়ীদের জন্য, শেয়ার হোল্ডারদের জন্য, সাপ্লায়ারদের জন্য, কমিউনিটি এট লার্জ। কমিউনিটি এট লার্জ মানে হচ্ছে কি দেখেন ব্যাংকগুলা শুধুমাত্র তার স্টেক হোল্ডার বলতে যে ওই যে আমরা কাস্টমার, এমপ্লয়ি, শেয়ার হোল্ডার, সাপ্লায়ার এদেরকে বলছি তাও না। আমাদের আশেপাশে যে আমাদের একটা কমিউনিটি আছে, ওই কমিউনিটিটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে। ধরেন আপনি একটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, ওই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ওই এলাকার যে মানুষজন আছে, ওই এলাকার যে কমিউনিটি আছে ওদের উপরে কিন্তু আপনার একটা রেসপন্সিবিলিটি আছে। এটা হচ্ছে ওভারঅল আমরা ব্যাংকের ভাষা অথবা হচ্ছে কি অর্গানাইজেশন বা কর্পোরেট ওয়ার্ল্ডের ভাষায় বলা হয় সিএসআর, যেটাকে বলা হয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে হচ্ছে কি ওদের প্রতি আপনার মানে একটা কর্পোরেশনের দায়িত্ব আছে কিসের প্রতি, এনভায়রনমেন্টের প্রতি, মানুষজনের প্রতি, অনেক কাজই হচ্ছে কর্পোরেট গুলা করে থাকে। তার মানে একটা কমিউনিটির উপর, কমিউনিটির পুরা এট লার্জ পুরা কমিউনিটির উপর কিন্তু আপনার যে রেসপন্সিবিলিটি আছে সেটাই হচ্ছে কি আসলে স্টেক হোল্ডার ওরিয়েন্টেশন। যেমন ডাচ বাংলা ব্যাংক 200 কোটি টাকা প্রত্যেক বছর বৃত্তি দিয়ে থাকে, এটা হচ্ছে এক ধরনের মানে ওই যে বললাম সিএসআর, এক ধরনের কমিউনিটিকে ওরা ইনভলভ করে ফেলছে, মানে ওদের স্টেক হোল্ডারকে সুবিধা দিচ্ছে, ওরাও এক ধরনের স্টেক হোল্ডার। ওই যে বাচ্চা কাচ্চাগুলা, এই বাচ্চা কাচ্চাগুলো কিন্তু একটা সময় কিন্তু ডাচ বাংলা ব্যাংকের ক্লায়েন্ট হয়ে যাবে। আচ্ছা এবার আসেন ইথিক্যাল ডিসিশন মেকিং। কোশ্চেনটা কিন্তু বলে দেন না, আবার কোশ্চেনটা ছিল কোনটা, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশনাল ইথিক্স। অর্গানাইজেশনাল ইথিক্স এর যে ক্যারেক্টারিস্টিক্স কোনগুলা, যেগুলা অর্গানাইজেশনাল ইথিক্স এ অবশ্যই থাকতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি দেখেন ইথিক্যাল ডিসিশন মেকিং, তার মানে ইথিক্যাল ডিসিশন মেকিং তো অবশ্যই থাকতে হবে অর্গানাইজেশনাল ইথিক্স এর ভিতরে। আর এই ইথিক্যাল ডিসিশন মেকিংটা কিসের উপর বেস করা হবে, অর্গানাইজেশনাল ইথিক্যাল যে অর্গানাইজেশনাল যে বেলিফস আছে, প্রিন্সিপালস আছে, এগুলোর উপর বেস করে হবে। এবং এটা কেন দরকার, এটা খুবই দরকার, কারণ হচ্ছে কি ডিসিশন মেকিংটা না হয় আনএথিক্যাল হয়ে যাবে, বায়াসড হয়ে যাবে। তারপর লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি কমপ্লায়েন্স এন্ড লিগ্যাল রেসপন্সিবিলিটি। কমপ্লায়েন্স এন্ড লিগ্যাল রেসপন্সিবিলিটি কোনটা, একটা অর্গানাইজেশন চলতে গেলে তার কিছু লস, রেগুলেশন এন্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনে চলতে হয়। ওই ইন্ডাস্ট্রি যে স্ট্যান্ডার্ড গুলো আছে, লস, রেগুলেশন এন্ড স্ট্যান্ডার্ড গুলো আছে, সেগুলো মেনে চলাই হচ্ছে কি ওই যে আপনার আবার কোড অফ কন্ডাক্ট, মানে আপনার ইথিক্স এর একটা ক্যারেক্টারিস্টিক্স। যেমন যদি ব্যাংকের ক্ষেত্রে আসেন তাহলে ব্যাংক কি করে, বাংলাদেশ ব্যাংকের যে রুলস আছে, রেগুলেশন আছে, সেগুলো হচ্ছে মেনে চলে। একই সাথে গভর্নমেন্ট যে রেগুলেশন দিয়ে লস ইমপ্লিমেন্ট করে থাকে অথবা লস মানে হচ্ছে কি বলবৎ করে থাকে, সেগুলো কিন্তু ব্যাংক মেনে চলে। তো এইগুলো হচ্ছে কমপ্লায়েন্স এবং
রেসপন্সিবিলিটি, কারণ হচ্ছে আপনি কমপ্লায়েন্স করলেন, আবার একই সাথে এগুলো হচ্ছে কি আপনার দায়িত্ব, এগুলোকে লিগ্যাল দায়িত্ব আপনার, এগুলোকে মেনে চলা। তার মানে আপনি দেখলেন এই কটা পয়েন্ট হচ্ছে কি আপনাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশনাল ইথিক্স। অর্গানাইজেশনাল ইথিক্স এর কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা শিখছি, এটা লিখে রাখেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসতেই পারে। তারপরে যে জিনিসটা আছে, কোর ইথিক্যাল ভ্যালু ইন অর্গানাইজেশন দ্যাট ইনফ্লুয়েন্স। আচ্ছা আচ্ছা, আজকে একটু শেষ করে দিই, আজকে আমার আসলে গলাটা শুকিয়ে আসতেছে, অফিসে কাজও প্রেশার ছিল একটু বেশি, সে কারণে আজকে এটা শেষ না করি, আরেকদিন এটা আরেকটু ভালো করে বলবো, যেহেতু ছোট চ্যাপ্টার শুরুতে শুরু করবো, এটার ভিতরে আর অলমোস্ট 4-5টা 3-4টা কোশ্চেন আছে, বেশি নাই। তার মানে আপনারা মাথায় রাখেন যে আমরা শেষ করলাম হচ্ছে এখানে, মানে ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে শেষ করে দিলাম আজকে ক্লাসটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে। নেক্সট ক্লাসে আমরা মনে রাখবেন, নেক্সট ক্লাসে আমি একটু এনার্জি নিয়ে আসবো, আপনারা একটু এনার্জি নিয়ে আসবেন, কারণ নেক্সট ক্লাসে বড় একটা এটার সাথে বড় একটা মডিউলের মোটামুটি অর্ধেকটা চেয়ে বেশি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তার মানে আর বাকি 2টা ক্লাসে দেখবেন যে শেষ, মানে অর্গানাইজেশন বিহেভিয়ার শেষ। তাহলে আজকে যে বিষয়টা আছে এই বিষয়টার ভিতরে যদি আপনাদের কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, না হলে আজকে শেষ করবেন ইনশাল্লাহ। ভাইয়া তাহলে কি এরপরে আমাদের ক্লাস শনিবারে জিএফআই? হ্যাঁ, জিএফআই এর ক্লাস আছে শনিবারে, আপনার সাথে কালকে তো কোনো ক্লাস নাই। হ্যাঁ হ্যাঁ, মানে শুক্র শনিবার তো হচ্ছে অফ ডে, সবার অফ ডে, এদিন কোনো প্রেশার নেবেন না, বাচ্চা কাচ্চাকে সময় দিবেন, ফ্যামিলিকে সময় দিবেন, সবার আগে হচ্ছে ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, নিজের। সে কারণে আমি এদিন নিজেও ক্লাস দিই না, আর হচ্ছে ক্লাস আপনাদেরকে করার জন্য উৎসাহ দিই না, কারণ না, 2টা দিন। কালকে আগামীকাল তো বৃহস্পতিবার, কালকে তো কোনো ক্লাস নাই। তো বৃহস্পতিবার ক্লাস নাই কেন? বৃহস্পতিবার অনেকে হচ্ছে কি ক্লাস করে না, সবাই হচ্ছে একটু ঘুরতে যায়। বৃহস্পতিবার রাতে বেরিয়ে যাবে, শুক্রবারে হচ্ছে ঘুরবে, ঘোরাঘুরা করবে, শনিবারে হচ্ছে ঘুরে, রোববারে অফিস করবে, অনেকে দেখবেন শনিবারে ক্লাস মিস করবে। তো সে কারণে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার আমি বাদ দিছি, আমি শনিবারও ক্লাস দিতাম না এর আগে। সাধারণত এই 2টা দিন সবাই একটু রিল্যাক্স চায়, পরীক্ষার আগে যদি প্রয়োজন হয়, পরীক্ষার আগে তখন হয়তো ক্লাস নিয়ে নিব আর কি। এই সময়গুলোতে খুব বেশি পড়াশোনা নাই, ওই যে বললাম যে নোটটাই পড়েন, নোটটা পড়লে হচ্ছে কি আপনার কাছে ইজি হয়ে যাবে, কারণ অল্প শর্ট, মাত্র হয়তো 47 কি 48 পেজ, সবগুলা আমি এই টাইপেরই করছি, আর 47 পেজের, তো খুব বেশি পড়া নাই, আস্তে ধীরে পড়েন, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। জিএফআই জি ভাই, তো এমন কত পেজ জি ভাই? মোস্ট প্রবাবলি ওই যে আমার মানে কভার পেজ, তারপরে কোশ্চেন, এগুলো ছাড়া মনে হয় কত পেজ, 49 পেজ মনে হয় এরকম। 50। 50 পেজ না, ওই 50 পেজ তো মনে হয় টোটাল। না 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 টোটাল পেজ 50। আপনি আমার না। কভার পেজ বাদ দেন, কোশ্চেন পেজ বাদ দেন, তাহলে আর কমে 6 যাচ্ছে না। থেকে শুরু 6 থেকে শুরু 6 থেকে শুরু 51 তে শেষ 45। তার মানে 45টা পেজ, এই 45টা পেজ তো শেষ করতে পারবেন ইনশাল্লাহ। এটা তো ওটা শর্টকাট করা যাবে না? জিএফআই ও ল, জিএফআই এবং ল, এই দুইটার কথা। আচ্ছা লটা তো কিছু করতে পারি না ভাই, সময় পাচ্ছি না আসলে, বুঝছেন, এই সময়টা তো আসলে করা মুশকিল হয়ে যাচ্ছে, তারপরেও চেষ্টা করবো, যদি পারি তো করে দিব। একটু করছিলাম, একটু করে পরে আবার ছেড়ে দিছি, যদি পারি হ্যাঁ, লটা ইনশাল্লাহ খুব করে দিব। মানে ভয় লাগতেছে দেখে। লটার হচ্ছে কি ছোট একটা টেকনিক বলে দিই, লটা পড়ে তো আপনি কোনো অ্যাড গুলো পড়েন না, একটা পড়েন না, আপনি শুধু সেকেন্ড পার্টে যেটা আছে এটা পড়েন, এটা পড়ে পাশ করে চলে আসতে পারবেন। আচ্ছা ভাই, একটা সাজেশন তো দিতে পারেন ল একটা, মানে সাজেশন চেষ্টা করবো, সাজেশনটা বানিয়ে দিতে পরীক্ষার আগে ইনশাল্লাহ। একটু সাজেশনটা বানিয়ে দিল তো একটু মানে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করবো সাজেশনটা বানিয়ে দিতে পরীক্ষার আগে। তাহলে আজকের জন্য এখানে বিদায়, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। ভাইয়া আমাকে একটু কষ্ট করে জিএফআই টা একটু নোটটা আমি নেওয়া হয়নি, ওইটা একটু নিতে চাচ্ছিলাম আমি। তাহলে আপনি আমাকে যদি কালকে ক্লিয়ার করে দিতেন, পরে কথা। আচ্ছা, আমাকে জাস্ট জিএফআই, আপনি ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে নক দিন, আমি কালকে অ্যাড্রেসটা দিয়ে দিন, আমি কালকে করে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে আপা, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সালাম।